একটা স্টাডিতে দেখা গেছে 2030-এর মধ্যে বাংলাদেশে প্রতিটি পরিবারে একটা ক্যান্সার রোগী থাকবে। তা আমরা একটা জিনিস পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করি যে আপনার পরিবারে কখনো ক্যান্সার ছিল কিনা, কারণ পরিবারের একটা জেনেটিক ফ্যাক্টর থেকে। আমার একটা ফিমেল পেশেন্ট লাং ক্যান্সারের রোগী, আমি ওনার কাছে হিস্ট্রি নিলাম যে আপনি কখনো স্মোকিং করেছেন কিনা। উনি বললেন যে না স্যার, আমি তো কখনো স্মোকিং করি নাই, তবে আমার হাজবেন্ড হচ্ছে চেইন স্মোকার এবং সে সবসময় আমার সামনেই সিগারেট খেত, আমার রুমের মধ্যেই সিগারেট খেত। প্রতি বছরই 10 to 20% মোর পিপল আর বিকামিং স্মোকার্স। আগে যে জিনিসটা আমরা কখনো দেখি নাই বা কল্পনা করি নাই যে একজন মেয়ে গলির সামনে একটা টঙের দোকানে বসে চায়ের সাথে সিগারেট খাবে। চেইন স্মোকার কাকে বলা হয়? চেইন স্মোকার হচ্ছে যে একটা সিগারেট শেষ করার আগে ওই সিগারেটের আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরায়, তাকে আমরা বলি হচ্ছে চেইন স্মোকার। আমি এমনও শুনেছি যে ছেলে মানুষ সিগারেট না খেলে ও ছেলেই হবে না। এটা হতেই পারে, এটা হতে পারে না, মানে ম্যানলিনেসটাই আসবে না। একটা এরিয়া যেখানে বাচ্চারা খেলছে পাশে, সেই পার্কে একটা কোনায় বসে আরেকজন সিগারেট খাচ্ছে, তখন কিন্তু এই বাচ্চাটার মধ্যেও এই সিগারেটের যে খারাপ দিকটা আছে এটা এক্সপোজার হচ্ছে। আমাদের পলিসি মেকার যারা আছেন তারা স্মোকিং এর ক্ষেত্রে আরো বেশি কঠোর আইন নিয়ে আসা এবং প্রাইজিংও যদি আরো বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। প্রোটিনের প্রতি আমাদের একটা সবসময় আমি দেখেছি আমাদের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণটা সবচেয়ে কম। ভাত থাকে পুরা থালা ভর্তি, মাংস থাকে এক পিস, কিন্তু আসলে এই জিনিসটা এরকম হওয়া উচিত না। ডিম খাওয়া নিয়ে আমি দেখেছি অনেক নেগেটিভ থট, একদিনে একটার বেশি ডিম খাওয়া যাবে না, কিন্তু এইরকম এই জিনিসটা যে কোথা থেকে আসবে আমি সত্যিই জানি না। একজন মানুষ যদি দীর্ঘদিন কবুতর পালে, দেখা যায় অনেকে শখ করে পালছে, অনেকে জবের কারণে পালছে বা ওর বিজনেসের কারণে পালছে, তাদের কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখানে এসে আসলে অনেক ভালো লাগছে। হ্যাঁ ভাই, আপনি তো একজন ডাক্তার। বাংলাদেশে ডাক্তারি পেশাটার ভবিষ্যৎ কিরকম? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। সো বর্তমানে আমি দেখছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ডাক্তারিটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারি হলে বা ডাক্তার হলে ভবিষ্যতে খুব বেশি ব্রাইট কোনো ফিউচার নাই, অনেক কষ্ট, টাকার দিক দিয়েও, সব দিক দিয়ে। তবে আমার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। সেই ডিফারেন্ট পার্সপেক্টিভটা অনেকটা এরকম যে আসলে ডাক্তারি পেশাটা এমন যে আমরা মানুষের জীবন রক্ষা নিয়ে কাজ করছি। সো আমাদের পরিশ্রমটা অন্যদের থেকে বেশি হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং মেনে নিয়েই আসলে আমাদেরকে এই পেশায় আসতে হবে। এবং টাকার যে ব্যাপারটা, আসলে ডাক্তারদের ক্ষেত্রে এই জিনিসটাও কনসিডার করতে হবে যে আসলে ডাক্তারদের একটা নির্দিষ্ট বয়সের পরেই ভালো টাকা ইনকাম হওয়া শুরু হবে। এই ধারণাটা যদি আমরা প্রথমে মাথায় সেট করে নিতে পারি যে না ঠিক আছে, আমার ডিগ্রিটা হয়তো কমপ্লিট হলে বা আমার যখন বিসিএস চাকরি হবে বা আমার একটা ভালো চেম্বার হবে, তখনই আমার টাকা ইনকামটা শুরু হবে। এটা যদি আমরা এবং আমাদের বা আশেপাশের মানুষরা, স্পেশালি যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আছে, ওনারাও যদি বুঝতে পারে, তাইলে আসলে এই পেশাটা সত্যি অনেক অসাধারণ একটা পেশা। এর পিছে মূল যে কারণটা সেটা হচ্ছে যে অন্যান্য পেশার চেয়ে মানুষের সবচেয়ে কাছে যাওয়ার ক্ষেত্রে আসলে ডাক্তারি পেশার কোনো বিকল্প নেই। একজন ডাক্তারের কাছে যখন একটা রুগী আসে, সে অনেক কিছু খুলে বলে, কিন্তু অন্য পেশার কোনো মানুষের কাছে সে কিন্তু সেটা বলতে পারছে না। এবং সবচেয়ে দুর্বল মুহূর্তে যখন সে অনেক বেশি অসুস্থ, তখনই কিন্তু সে একজন ডাক্তারের কাছে আসছে। সো ওই সময়টা একটা সেন্সিটিভ ব্যাপার। এবং যখন রোগী ভালো হয়ে যাচ্ছে, তখন ওনারা দোয়া করছে মন থেকে, এবং দেখা যায় রোগীদের ফিডব্যাকগুলো যখন আসে ভিজিটের চেয়েও এটার মানে মূল্যায়নটা অনেক বেশি আমার কাছে মনে হয়। যে একজন রোগী যখন বলে যে স্যার আপনার ট্রিটমেন্টে আমি ভালো হয়ে গেছি, তখন আসলে অনেক ভালো লাগে। এই ভালো লাগাটা আমার মনে হয় না অন্য কোনো পেশায় আসলে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি যেহেতু ডাক্তার, আমার মনে হয় যে ডাক্তারি অবশ্যই একটি অত্যন্ত অনেস্ট এবং রুগীদের কাছাকাছি যাওয়ার মতো একটা পেশা। এবং এই পেশাটা এক্সারসাইজ করার ক্ষেত্রে অনেক বেশি স্যাক্রিফাইস থাকবে, এটা ঠিক আছে। তবে পেশার মূল্যায়নটা এখনও বাংলাদেশে কিছুটা কম, তবে এই পেশাটা ডেফিনেটলি বাংলাদেশ এবং বাইরের কান্ট্রি অনেক জায়গায় দেখেছি অনেক বেশি ভ্যালুয়েবল একটা পেশা। সো আমার কাছে মনে হয় যে যারা ডাক্তার হতে চায় তারা যদি এই কথাগুলো মাথায় রাখে যে আমার সময় লাগবে, আমার পরিশ্রম বেশি হবে,
তবে যখন আমার রুগী হবে, আমার ফাইন্যান্সিয়াল বেনিফিটসও হবে, প্লাস আমার স্পিরিচুয়াল বেনিফিটও হবে। কারণ একজন রুগী যখন মন থেকে দোয়া করবে, অবশ্যই আল্লাহ এটাকে অনেক পজিটিভ দেবে। জি, একটু আপনার সম্পর্কে আমরা জানি যে আপনি কিসের ডাক্তার, কোথায় এখন নিয়োজিত আছেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। শিওর। সো আমার হচ্ছে ডক্টর আবিদ রহমান অঙ্কন। আমি হচ্ছে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমি জানুয়ারি 2026 সেশনে এমডি পালমোলজি পাশ করেছি এবং পালমোলজিস্ট হিসাবে বর্তমানে ক্যারিয়ার করছি। সো আমি এখন বর্তমানে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে কনসালটেন্ট হিসাবে যুক্ত আছি এবং নিয়মিত বক্ষব্যাধি বিষয়ক এবং মেডিসিনের যে রুগীগুলো রয়েছে এই রুগীগুলার ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি আর কি। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে বর্তমানে ডাক্তার এবং রোগীর মধ্যে একটা বিশাল দূরত্ব দেখা যায়। প্রায় সময় দেখা যায় ডাক্তার, রোগীরা হচ্ছে কমপ্লেইন করে যে ডাক্তারের ভুল চিকিৎসা, বা হচ্ছে ডাক্তারদের থেকে একটা আক্ষেপ থাকে যে বাংলাদেশের রোগীরা হচ্ছে ডাক্তারদের প্রপার হচ্ছে যেই সম্মান পাচ্ছে না বাংলাদেশের ইয়াদের কাছ থেকে। এই জিনিসটা হওয়ার আসলে কারণ কি? আগে তো এরকমটা খুব বেশি ছিল না। সো আসলে আমি একটা স্পেশাল টার্ম আছে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। আসলে এই টার্মটার উপর আমাদের কোনো স্পেসিফিক জ্ঞান, বই বা এরকম কিছু নেই, বা কোনো পুঁথিগত বিদ্যা আসলে এটা নেই। এটা আস্তে আস্তে নিজের মধ্যে গ্রো করতে হয় পেশেন্ট দেখতে দেখতে। সো ডক্টর পেশেন্ট রিলেশনশিপের এই জায়গাটা আমি সবসময় একটু বেশি জোর দিতে চাই, কারণ আমরা রিসেন্টলি অনেক ঘটনা দেখেছি যে ভুল চিকিৎসার কারণে রুগী মারা গিয়েছে এবং এর কারণে একটা ম্যাসাকার অবস্থা, ডাক্তারকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। হ্যাঁ ভাই, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে একটা সময় ডাক্তারকে বাংলাদেশের মানুষজন হচ্ছে প্রায় মনে করতো গড, এরকম একটা ফিল নিত যে ডাক্তারকে খুবই সম্মান করতো, এখনো করে। কিন্তু ওই ডাক্তারকেই আবার হুট করে প্রায় গায়ে হাত তোলার মতো অবস্থা হয়ে যায়। এই জিনিসগুলো যখন দেখি খুবই খারাপ লাগে। এটার মধ্যে আমার মনে হয় যে খুব একটা আমাদের বোঝাপড়ার একটা ভুল। এখন এটা আসলে কিভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? আচ্ছা, সো আসলে এই যে একটা ম্যাসাকার অবস্থা, ডক্টর এবং পেশেন্টের রিলেশনশিপটা আস্তে আস্তে একটু অবনতি হচ্ছে, এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে মনে হয় কিছু স্পেসিফিক জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এর মধ্যে প্রথমে যে জিনিসটা আমি সবচেয়ে ইম্পর্টেন্স দিতে চাই সেটা হচ্ছে কাউন্সিলিং। আসলে কাউন্সিলিং এই ওয়ার্ডটার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা দেখা যায় ব্যস্ততার কারণে হোক অথবা অন্য কোনো কারণে কাউন্সিলিং জিনিসটা অনেক সময় মিসিং থেকে যায়। সো কাউন্সিলিং যদি আমি আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে একটা রোগী যখন আমার কাছে তার রোগের উপসর্গ নিয়ে আসে, আমি মাথায় একটা রোগ চিন্তা করি এবং এই রোগটা সম্পর্কে হয়তো এখন বর্তমানে গুগল, চ্যাট জিপিটি অনেক কিছুর মাধ্যমে সে অনেক কিছু জেনে আসতে পারে বা অনেক ধারণা নিয়ে আসতে পারে। কিন্তু আমি যখন ডক্টর হিসেবে একটা রোগ ধারণা করছি এবং তাকে কনফিডেন্স সহকারে বলছি যে আপনার এই রোগটা হয়েছে, এই রোগের এই লক্ষণ আছে, এই রোগের জন্য এই টেস্ট দরকার এবং এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এই ওষুধটা কখন খেতে হবে, খেলে কি হতে পারে, এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে এক্সপ্লেইন করি তাহলে আমার মনে হয় যে আমাদের যে এই গ্যাপটা অনেকটা কমে আসবে। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে ফিজিক্যাল অ্যাসল্টের যে ব্যাপারটা, এখানে অবশ্যই দুই পার্টিরই একটা নেগলিজেন্সের ব্যাপার থাকে। একটা মানুষের বাবা মারা যাচ্ছে, তার মাথা অনেক গরম থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা ডক্টর হিসেবে তাকে যদি ওইভাবে কাউন্সেলিং করি, ওভাবে জিনিসটা বলি, তাড়াহুড়া না করি, তাহলে আমার মনে হয় যে এগুলো অনেকটাই কমানো সম্ভব। কারণ হচ্ছে সে এমন একটা মুহূর্তে আপনার কাছে আসে যেই জায়গায় হচ্ছে আপনি একমাত্র মানুষ যাকে এখান থেকে মুক্তি দিতে পারবেন বা তার এই সমস্যাটা তাকে বের করে নিয়ে আসতে পারবে। সো ওই সময়টা আমাকে একটু সেন্সিটিভভাবে চিন্তা করতে হবে, আরেকটু লজিক্যালভাবে চিন্তা করতে হবে, আরেকটু প্রফেশনালভাবে চিন্তা করতে হবে। আমরা যদি এই তিনটা জিনিস অ্যাপ্লাই করতে পারি তাহলে এই ম্যাসাকারগুলো অনেকটাই কমে আসবে। আর বাংলাদেশে আসলে ডক্টরদেরকে নিয়ে একটা নেগেটিভ পাবলিসিটি করার আরেকটা বড় কারণ আছে। আমরা জানি যে হেলথ ট্যুরিজম নামে একটা জিনিস আছে, যে বাংলাদেশে যদি আমরা ডক্টরদেরকে একটু নেগেটিভভাবে দেখাতে পারি তাহলে অনেকে বিদেশে, আশেপাশে নেবারিং কান্ট্রিতে চলে যাবে। সো এটা একটা দিক আমার কাছে মনে হয়েছে যেটা আর একটু জাস্টিফাই হওয়া দরকার। একটা নিউজ আসার সাথে সাথে মানুষ শেয়ার করা শুরু করে, মানুষ এটা নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করে এবং আমি দেখি যে কমেন্ট সেকশন দেখলে আসলে অনেক কষ্ট লাগে। মনে হয় যে বাংলাদেশে আমি ডাক্তারি কেন করছি, এমনভাবে কমেন্টগুলো দেওয়া হয়
এই করা হয় সেই করা হয়, বা আমি দেখি অনেক সময় ডাক্তারদের ভিজিট নিয়ে অনেক কথা বলা হয় যে 2 মিনিটে এত টাকা কেন নিবে, এটা এই পর্যায়ে নিয়ে আসা দরকার। কিন্তু ভাইয়া আমরা কিন্তু জানি প্রত্যেকেই চায় তার ফ্যামিলিতে একজন ডাক্তার গড়ে উঠুক, সে নিজে ডাক্তার হোক। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে কিন্তু সবাই স্বপ্ন দেখে প্রথমে ডাক্তার হোক, তারপরে কেন হচ্ছে সবাই এখন এই ডাক্তারদের বিপরীতে চলে যায়? আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় বাংলাদেশে যত ফ্যামিলি আছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সবার ইচ্ছে তার ছেলে বা মেয়ে ডাক্তার হোক, কিন্তু আবারই সেই মানুষটাই যখন দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো এই স্বপ্নটা যদি পূরণ না হয়, তখন ডাক্তারদের মানে ক্ষেত্রে আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আমার কাছে মনে হয় যে এখানে একটা নেগেটিভ পার্সপেক্টিভের ব্যাপার আছে। মনে করেন আপনি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা পূরণ হলো না, তখন ওই পেশাটার প্রতি আপনার একটা ক্ষোভ থাকবে। সো দেখা যায় যে ডাক্তারি পেশায় আরেকটা জিনিস অনেক বেশি দরকার, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য হারা হলে আসলে এই পেশাটা নিয়ে আগানোটা কিছুটা কঠিন। এটার কয়েকটা কারণ আছে। এটার মধ্যে মূল কারণ হচ্ছে আমাদের এমবিবিএস ডিগ্রি শেষ করতেই 6 থেকে 7 বছর সময় লাগছে। পোস্ট গ্র্যাজুয়েশনের চান্স পেতে 1 থেকে 2 বছর সময় লাগছে। পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 থেকে 6 বছর সময় লাগছে। এই যে একটা বড় সময়, এর মধ্যে আবার কেউ যদি বিসিএস করে আরও সময় লেগে যাচ্ছে। এই যে একটা বড় সময়, এই বড় সময়টা ধৈর্য ধরে থাকাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি যেহেতু আমি আসলে পড়ানোর সাথেও জড়িত, এবং আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমার পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমি সাহায্য করেছি, এবং আমার নিজেরও একটা একাডেমি আছে। সো আমি একটাই অ্যাডভাইস দিতে চাই যে আপনার যদি কখনো কোনো মেন্টাল ইস্যু ডেভেলপ করে, আপনি ডিপ্রেসড ফিল করছেন, এটা নিজেদের মধ্যে লুকিয়ে রাখবেন না, এটা শেয়ার করুন। আপনি যাকে ট্রাস্ট করেন বা যে আপনার এই দুর্বলতা নিয়ে আপনার ক্ষতি করবে না, এমন একজন মানুষের সাথে কথা বলেন, এবং এই নিজের ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করুন। এইটা থাকা মানে আপনি দুর্বল, অন্যদের থেকে আপনি কম কাবিল, ব্যাপারটা এরকমভাবে নেওয়ার কিছু নেই। যেহেতু আমাদের জার্নিটা অনেক বড়, অনেক বছরের একটা জার্নি, এখানে ডিপ্রেশন আসবে, এটাই স্বাভাবিক। এখানে আমার সব সময় আমার মন মতো হবে না আমার রেজাল্ট, এটাই স্বাভাবিক। সো এই জিনিসগুলোকে স্বাভাবিকভাবে নেওয়া এবং আমাদের সমস্যা যেই জায়গায় হচ্ছে সেই জায়গাগুলো ফিল করা এবং অ্যাড্রেস করা, সলভ করার চেষ্টা করা। আমরা যদি এগুলো অ্যাড্রেস করতে পারি তাহলে ভালো হবে। আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যে একজন মা মা হয়েছেন, কিন্তু তার ফ্যামিলিতে অনেকগুলো ইস্যু থাকার কারণে সে সুসাইড করেছে, একজন ডক্টর এবং ওয়েল নোন, আমার পরিচিত আর কি। সো ওনার সমস্যাগুলো যদি অ্যাড্রেস করতো বা আরেকটু খোলামেলাভাবে মানুষের সাথে কথা বলতো, তাহলে হয়তো তার এই পরিণতিটা হতো না। তার সমস্যাগুলো থাকতেই পারে, আমাদের জীবনে, বাস্তবিক জীবনে অনেক ধরনের সমস্যা আসবে, তবে এই জিনিসগুলো যদি আমরা ভালো মতো অ্যাড্রেস করতে পারি, তবে আমার মনে হয় যে আমরা এই অঘটনগুলো থেকে, সুসাইডের মতো অঘটনগুলো থেকে অনেকটা বের হয়ে আসতে পারবো। সো আমার অ্যাডভাইস থাকবে, ধৈর্য ধরুন এবং আপনার যেই জায়গায় সমস্যা মনে হচ্ছে আপনি অবশ্যই এটাকে অ্যাড্রেস করুন। আমার কাছে এটাও একটা পয়েন্ট মনে হয়, দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা যখন এটা পাচ্ছে না, তখন এটার ক্ষেত্রে তাদের একটা নেগেটিভ ধারণা চলে আসে যে না, ঠিক আছে, আমি হতে পারি নাই, সে হচ্ছে, সো ডেফিনেটলি কোনো একটা ভুল আছে, কোনো একটা ঝামেলা আছে এখানে। এটা একটা ইস্যু। আর একটা জিনিস আমি অলওয়েজ দেখেছি যে মা বাবার স্বপ্ন থাকে প্রতিটা বাসায় ডাক্তার বানানোর বা ছেলে মেয়েকে ডাক্তার বানানোর, কিন্তু আবার ডাক্তারদের এগেনস্টে তাদের কথা বলতে কখনোই মুখে আটকায় না। সো এই জিনিসটা আমার কাছে কি বলবো, যে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা বিপরীত ভঙ্গি চিন্তাধারা, যে ডাক্তার হওয়ানোর জন্যও চেষ্টা করছে, আবার যখন তারা ডাক্তারের সংস্পর্শে আসছে তাদের ক্ষেত্রেও তারা একটা নেগেটিভ কথা বলছে। সো এই দুইটা যেটা বললাম, যে আসলে আমাদের এই রিলেশনশিপের জায়গাটা যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি বা পজিটিভ জিনিসটা তুলে ধরতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি অলওয়েজ বলতে চাই বা আমি যেটা ফলো করি, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আসলে মানুষ জানছে না। অনেক বড় বড় সার্জারি হচ্ছে, যেটা বিদেশেও হচ্ছে না, বাংলাদেশের মতো জায়গা হচ্ছে, অনেক বড় বড় কাজ হচ্ছে, অনেক রোগী ভালো হচ্ছে, কিন্তু আমরা এই জিনিসটা ওভাবে প্রচার করছি না। কিন্তু অন্য জায়গায় দেখা যায় অল্প কিছু হলে অনেকভাবে প্রচার করা হয়। সো আমরা যদি এই প্রচারটা করি, তাহলে আমার মনে হয় এই রিলেশনশিপটা আরেকটু বেটার হবে, যে আমরা কি করছি, কিভাবে করার চেষ্টা করছি, বা আমাদের এই রোগীটা ভালো হচ্ছে, এই জিনিসটা একটু প্রচারণা করলে আমার কাছে মনে হয় এই রিলেশনটা আরেকটা কমে আসবে। আর এখন যেহেতু অনেক সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ইজিলি অ্যাক্সেস করা সম্ভব,
সো আমরা এটাকে একটা পজিটিভ মনে করেন, এখানে একটা নেগেটিভ নিউজ আসতেছে যে ডাক্তারের ভুল, আমরা আরও ভালো পজিটিভ নিউজ যে ডাক্তার এইটা ধরতে পেরেছে বলে রোগীটা ভালো হচ্ছে। এই জিনিসগুলোতে যদি আরেকটু ফোকাস করি তাহলে আমাদের এই রিলেশনশিপটা আরও অনেক ভালো হবে, আমার কাছে এটা মনে হয়। আচ্ছা ভাইয়া, আমরা এখন একটু জানি যে পালমোনোলজিস্ট হিসেবে কি কি রোগের আসলে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন আর কি? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। সো পালমোলজিস্ট হিসেবে আমরা কয়েকটা স্পেসিফিক উপসর্গ নিয়ে কাজ করি। আমরা যদি একটু সহজভাবে বলি, 5টা উপসর্গ নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি। এর মধ্যে 1 নম্বরে আছে কাশি, 2 নম্বরে শ্বাসকষ্ট, 3 নম্বরে বুকে ব্যথা, 4 নম্বরে কফ, কাশির সাথে কফ আসা, 5 নম্বরে কাশির সাথে রক্ত আসা। সো এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসকে আমরা যদি যোগ বিয়োগ করে বিভিন্ন জায়গায় ফেলি তাহলে কয়েকটা ডিজিজ নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে প্রথমে আছে অ্যাজমা অথবা হাঁপানি, 2 নম্বর আছে সিওপিডি যেটা ধূমপানের সাথে জড়িত, তারপর আছে টিবি যেটা আমরা জানি যে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, এখানে টিবির জন্য একটি এন্ডেমিক জোন এবং টিবি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে এখানে। আরেকটি ইম্পর্টেন্ট ডিপিএলডি, এটা একটু ডিফিকাল্ট ডিজিজ এবং একটু বেশি ভয়াবহ ডিজিজ। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে লাং ক্যান্সার। এছাড়াও আসলে আরও অনেক ডিজিজ আছে, অনেক ভিতরে ডিজিজ আছে, যেমন আমাদের চেস্ট ওয়ালের কোনো সমস্যা, তারপরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমরা জানি আমাদের অনেক বড় একটি সিঙ্গার বাপ্পি লাহিড়ী যেই ডিজিজে মারা গেছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রাতে ঘুমের মধ্যে নাক ডাকা বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এই ডিজিজটাও কিন্তু আমরা পালমোলজিস্টরা ডিল করি। এবং পালমোলজিস্টের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আইসিইউ, কারণ একটা আইসিইউতে যখন একটা রোগী ভর্তি হয় তার অক্সিজেন কম থাকে, তখন তার ডিসিশন নেওয়া, তাকে কিভাবে অক্সিজেন দেওয়া হবে, সেটা কি এনআইভি, সেটা কি ইনটিউবেশন, এই জিনিসটাও কিন্তু পালমোলজিস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ধারণা। এবং এবিজিটা সে কী পাবে, এই জিনিসটা আমাদের মানে ডিলিংসের মধ্যে আছে। এবং বর্তমানে আমি আরেকটা জিনিস শেখার চেষ্টা করছি, বাংলাদেশে এটার প্রচলন কিছুটা কম, তবে আমার মনে হয় যে এটাও খুব দ্রুত অনেক এগিয়ে যাবে, সেটা হচ্ছে ইন্টারভেনশনাল পালমোলজি। আমরা এন্ডোস্কোপির নাম যত বেশি শুনি, কলোনোস্কোপির নাম যত বেশি শুনি, ব্রঙ্কোস্কোপির নাম কিন্তু আমরা অত বেশি শুনি না। সো এই ব্রঙ্কোস্কোপি আমরা ভালোভাবে শেখার জন্য আমি একটা স্পেশাল ট্রেনিং করছি একজন স্যারের আন্ডারে, অ্যাসোসিয়েট প্রফেসর শাফেত আহমেদ ভাই। সো আমি চেষ্টা করছি ওনার কাছ থেকে আরও ভালোভাবে এটা শেখার এবং এই জিনিসটাও মানুষের কাছে তুলে ধরার যে আসলে এন্ডোস্কোপি যেভাবে হচ্ছে অ্যাভেলেবলভাবে ব্রঙ্কোস্কোপিও করা সম্ভব, এবং ব্রঙ্কোস্কোপি এত ডেঞ্জারাস কোনো প্রসিডিওর না, অনেকটাই সহজ এবং পেশেন্টের জন্য বেনিফিশিয়াল একটা জিনিস। সো আমার কাছে মনে হয় এই সেক্টরগুলো নিয়ে আমাদের মূল কাজটা হচ্ছে, এই ডিজিজগুলো নিয়ে আমাদের মূল কাজটা হচ্ছে, এবং এই উপসর্গ নিয়ে আমরা মেইনলি কাজটা করছি আর কি। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস ফুটে এসেছে যে ধূমপানের বিষয়টা। আচ্ছা, বাংলাদেশে এত পরিমাণে ধূমপান মানুষ করে, এর পেছনে আসলে কারণটা কি? এত ধূমপান রাস্তায় দেখে আমরা বের হলে একজন রিক্সা চালক যেভাবে ধূমপান করতেছে, একজন কর্পোরেট জবও সেভাবে ধূমপান করতেছে, একজন শিক্ষিত পার্সনও সেভাবে ধূমপান করতেছে, একজন রাজনীতিবিদও ধূমপান করতেছে। আমরা বাংলাদেশে এই জিনিসটারই সবচেয়ে বেশি মিল পাই যে রাস্তায় বের হলে সবাইকে একসাথে ধূমপান করতে দেখি। এটার কারণ কি? ধূমপান এত মানুষজন কেন করে? আচ্ছা, আসলে সত্যি কথা বলতে যে বাংলাদেশে ধূমপান খুব দ্রুত বেড়ে যাচ্ছে। আমরা যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখি, প্রতি বছরই 10 to 20% মোর পিপল আর বিকামিং স্মোকার্স, এবং ফিমেল স্মোকিংও অনেক বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আগে যে জিনিসটা আমরা কখনো দেখি নাই বা কল্পনা করি নাই যে একজন মেয়ে গলির সামনে একটা টঙের দোকানে বসে চায়ের সাথে সিগারেট খাবে, এখন কিন্তু আমরা যদি গুলশান, বনানী, ধানমন্ডির মধ্যেও যদি চিন্তা করি, এটাও খুবই কমন একটা সিনারিও হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস এক্ষেত্রে কাজ করছে। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের যে এন্টারটেইনমেন্ট মিডিয়াটা আছে, এখানে একটা হিরো বা অনেক বড় একজন নায়ক সে স্মোকিং করতেছে, সে অ্যালকোহল খাচ্ছে, সে ড্রাগস নিচ্ছে। এই একটা এন্টারটেইনমেন্ট মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট পড়ে একজন যে গ্রোয়িং এজে আছে তার মাথার উপর একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। সে এত বড় সেলিব্রিটি মানুষ, সে স্মোক করছে। বা আসলে স্মোকিংটা একটা স্টাইল, রাইট? স্মোকিংটা একটা পার্সোনালিটির পার্ট। আমি এমনও শুনেছি যে ছেলে মানুষ সিগারেট না খেলে তো ছেলেই হবে, এটা হতেই পারে না, মানে ম্যানলিনেসটাই আসবে না। সো এই জিনিসগুলোকে এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে আমাদের সামনে যে সিগারেট একটা স্টাইলের পার্ট, ঠিক আছে? এবং সিগারেট সেল হওয়ার আরেকটা বড় পয়েন্ট হচ্ছে যে স্ট্রেস কমিয়ে দেয়, ঠিক আছে? স্ট্রেস কমানোর ক্ষেত্রে মানুষ শুরু করে, কিন্তু এটা আসলে একটা হ্যাবিটে পরিণত হয়।
একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়, আস্তে আস্তে সেটার উপর নির্ভরশীল হয়ে যায়। এবং আমরা জানি যে সিগারেটের মধ্যে নিকোটিন আছে, টার আছে। নিকোটিনটা সিওপিডির মতো রোগ তৈরি করছে, টারটা লাং ক্যান্সারের মতো রোগ তৈরি করছে। এবং এই নিকোটিনের একটা ভয়াবহ দিক হচ্ছে ডিপেন্ডেন্সি। একটা মানুষ হয়তো চিন্তা করে যে আমি একটা সিগারেট খাচ্ছি, সমস্যা নেই, একটা খেয়ে দেখি না কেমন হচ্ছে। তখন যে একটা খাচ্ছে, তারপরের দিন হয়তো মনে পড়ে যে ভালোই লাগলো, আজকে 2টা খাই। আস্তে আস্তে সে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে ওনারা এখন চিন্তা করছে বা এরকম একটা ধারণা যে ছেলেরা যেটা পারবে আমরা কেন সেটা পারবো না, সমান আমাদের সমান অধিকার, ওরা যদি করতে পারে আমরাও করতে পারবো। আমি এরকম অনেকগুলো ভিডিও দেখেছি যে একজন ফিমেল উনি সিগারেট খাচ্ছেন, এটা একজন ভিডিও করার পরে বলছে কেন আপনার ছেলে তো খাইতে পারে, আমি কেন খেতে পারবো না। সো এই জিনিসটাকে ওইভাবে নেগেটিভলি পোর্ট্রে করা হচ্ছে। জিনিসটা আমাদের মাথায় এইভাবে কাজই করে নেই যে সিগারেটটা খেলে আমাদের ক্ষতি হচ্ছে। আমাদেরকে ওই জিনিসটা মাথায় ঢুকানো হয়েছে যে এটা একটা স্টাইলের পার্ট। হ্যাঁ, কিন্তু সিগারেটের গায়ে আমরা লেখা দেখি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসের ক্যান্সার তৈরি করে। তারপরও আমরা এই জিনিসটাকে গুরুত্বই দিচ্ছি না। এই জিনিসটা আসলে অবাক করার মতো একটা বিষয়। আসলে সত্যি। আচ্ছা এখন অনেকেই সিগারেট খায় না, কিন্তু রাস্তায় যখন বের হয় এই পাশে সিগারেট খাচ্ছে, ও পাশে সিগারেট খাচ্ছে, সে আসলে দুই পাশ থেকেই মানে সিগারেটের ধোঁয়াটা পাচ্ছে। সিগারেট খাইলে যেই রোগগুলা হয়, তো যারা সিগারেট না খাচ্ছে কিন্তু এই ধোঁয়াগুলো পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাদের কি আসলে কি পরিমাণে ক্ষতি হতে পারে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে যারা সরাসরি সিগারেট খাচ্ছে তাদেরকে আমরা বলি স্মোকার, আর যারা প্যাসিভভাবে পাচ্ছে তাদেরকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকার। সো সেকেন্ড হ্যান্ড স্মোকার ক্ষেত্রে আমার খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স আছে। যেমন আমার একটা ফিমেল পেশেন্ট, লাং ক্যান্সারের রোগী, আমি ওনার কাছে হিস্ট্রি দিলাম যে আপনি কখনো স্মোকিং করেছেন কিনা। উনি বললেন যে না স্যার, আমি তো কখনো স্মোকিং করি নাই, তবে আমার হাজব্যান্ড চেইন স্মোকার এবং সে সবসময় আমার সামনেই সিগারেট খেত, আমার রুমের মধ্যেই সিগারেট খেত। সো একটা স্ট্যাটিস্টিক্স আছে এবং আমাদের টেক্সট বুক গুইলাতেও লেখা আছে যে সেকেন্ড হ্যান্ড স্মোকারে আরও 2.5 গুণ বেশি চান্স আছে লাং ক্যান্সার হয়ে যাওয়ার। সো সেকেন্ড হ্যান্ড স্মোকার অনেক ক্ষতিকর আমি বলবো যে ফ্রম ফার্স্ট হ্যান্ড স্মোকিং। কারণ যে ফার্স্ট হ্যান্ড স্মোকিং তার যে রেসপিরেটরি ট্র্যাক, এটা স্মোকিংয়ের মাধ্যমে আস্তে কিছুটা চেঞ্জ হয়, মানে কিছুটা প্রোটেক্টিভ একটা মেকানিজম করার চেষ্টা করে। কিন্তু যে সেকেন্ড হ্যান্ড স্মোকার, সে শুধু খারাপ দিকটা পাচ্ছে। সে দেখা যাচ্ছে যে খালি ধোঁয়াটা যখন তার মধ্যে আসছে, তার মধ্যে নিকোটিন, টার এগুলো এক্সপোজার হচ্ছে, কিন্তু সে তো নিজে কখনো করছে না বা তার এক্সপোজারটা হচ্ছে না। সো সেকেন্ড হ্যান্ড স্মোকার অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার এবং এটা আসলে লাইফ থ্রেটেনিং বলা যায়। এই জন্য আমি রিসেন্টলি একটা জিনিস দেখেছি, আমার ভালো লেগেছিল যে কোনো ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, এরকম একটা আইন মনে হয় মাঝখানে আমি দেখছিলাম। কিন্তু এখন তো এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, বা আমি দেখি নাই যে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তো এই জিনিসটা হওয়া দরকার। ঠিক আছে, সে স্মোকার, সে ডিপেন্ডেন্ট, সে নিজের মতো স্মোক করছে, একটা জায়গায় একটা স্মোকিং জোন আছে সেখানে সে স্মোক করছে, কিন্তু একটা এরিয়া যেখানে বাচ্চারা খেলছে পাশে, সেই পার্কে একটা কোনায় বসে আরেকজন সিগারেট খাচ্ছে, তখন কিন্তু এই বাচ্চাটার মধ্যেও এই সিগারেটের যে খারাপ দিকটা আছে এটা এক্সপোজার হচ্ছে। সো এটা নিয়ে আসলে আমাদের গভর্নমেন্ট সেক্টরে, আমাদের পলিসি মেকিংয়ে আরও বেশি কাজ হওয়া দরকার এবং ওপেন স্মোকিংটাকে আসলে রেস্ট্রিক্টেড করে ফেললে আমার কাছে মনে হয় আমরা এই সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের যে সমস্যাটা আছে এখান থেকে অনেকটাই বের হয়ে আসতে পারবো। কত বড় একটা ডেঞ্জারাস বিষয় যে সিগারেট খাচ্ছে তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে যে সিগারেট খাচ্ছে না তার, কিন্তু এই সিগারেটটাকে আমরা আপনার ফুটপাত, রাস্তায় সব জায়গায় খাচ্ছি, নিজেরা একটু চিন্তাও করতেছি না যে এই আমার সিগারেট খাওয়ার কারণে আমার পাশের মানুষটার ক্ষতি হচ্ছে। আমরা ভাইয়া ইদানিং কিছু ইয়ং পিপলকে দেখি, ইয়ং জেনারেশনের ছেলেদেরকে দেখি ভ্যাপ নামে একটা জিনিস নেই। তারা মনে করে যে সিগারেট থেকে এটা একটু বেটার, এটাতে মনে হয় ক্ষতিকর কোনো কিছু নাই। এটাকে আসলে কি এটা সিগারেটের মতো ক্ষতিকর নাকি এটা একটু ভালো? আচ্ছা, আসলে ভ্যাপিং নিয়ে আমাদের আলাদা একটা বলতে গেলে একটা পড়াশোনাই আছে, একটা ডিফারেন্ট চ্যাপ্টারই আছে। আসলে দুইটা সিমিলার ক্ষতি করছে, কিন্তু ভ্যাপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস কম আছে, সেটা টার, যেটা সিগারেটের মধ্যে আছে, কিন্তু ভ্যাপিংয়ে সেই টারটার এক্সপোজার নাই। তবে ভ্যাপিংয়ের মাধ্যমে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে বা আমাদের ইয়াং জেনারেশন যেটা বুঝতে পারছে না, একটা সিগারেটে যে পরিমাণ ধোঁয়া হয় ভ্যাপিংয়ে এর চেয়ে প্রায় 5-6 গুণ বেশি ধোঁয়া হয়। সো
আমার শরীরে আমার লাংস কিন্তু ধোঁয়া দেখলেই সে ইরিটেটেড হচ্ছে, সে বিরক্ত হচ্ছে যখনই সে ধোঁয়ার সংস্পর্শে আসছে। সো ভ্যাপিং হয়তো কারোর কাছে মনে হতে পারে যে ঠিক আছে এখানে টার্ম নাই, ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু ভ্যাপিংয়ের কারণে আমাদের আরও ভয়াবহ কিছু ডিজিজ, যেমন ডিপিএলডি আমরা বলি পপকর্ন লাং হয়ে যাচ্ছে, মানে লাংসের ভিতরে আলাদা ক্ষত ক্ষত হয়ে যাচ্ছে এবং লাংসের ভিতরে ছোট ছোট হিমোরেজ মানে রক্তক্ষরণ হচ্ছে কিছু কিছু জায়গায়, কারণ এখানে অতিরিক্ত ধোঁয়া তৈরি হচ্ছে এবং এই অতিরিক্ত ধোঁয়াটা যখন লাংসের ভিতরে যাচ্ছে তখন পেশেন্টের জন্য আরও বেশি ক্ষতিকর। এক্ষেত্রে জাস্ট আমার একটা অ্যাডভাইস থাকবে, যারা সুইচ ওভার থেরাপি করতে চাচ্ছে, যেমন সুইচ ওভার ক্ষেত্রে কি যে সে অনেক ক্রনিক স্মোকার ছিল, সে চিন্তা করছে আমি সিগারেট ছাড়তে চাই, সে মাঝখানে একটু ভ্যাপিংয়ে সুইচ করছে, ভ্যাপিংয়ে সুইচ করার পরেও তার ডিটারমিনেশন থাকবে যে ঠিক আছে আমি এটাকেও আস্তে আস্তে কমিয়ে একদম জিরোতে চলে যাব। কারণ সিগারেট এমন একটা জিনিস যেটা একদিনে ছাড়লে কখনোই হবে না। একটা মানুষ বলতে পারে যে আমি সিগারেট আজকেই বাদ দিয়ে দিব, আর জীবনেও সিগারেট খাবো না, কিন্তু দেখা যাবে যে সর্বোচ্চ 7 দিন 15 দিন পরেই তার যেহেতু একটা ডিপেন্ডেন্সি আছে, সে এতদিন সিগারেট খেয়েছে, নিকোটিনের উপর সে নির্ভরশীল, সে আবার সিগারেট খাবে। সেক্ষেত্রে সুইচ ওভার থেরাপির মতো অনেকে বলে, তবে দুইটার সমস্যা একদম সমান, কোনোটাকেই ক্ষতির দিকে কম করে দেখার কোনো সুযোগ নাই। যে সিগারেট এবং ভ্যাপিং বা ভ্যাপিংটা একটু ভালো, এটা বলার কোনো সুযোগ নেই আসলে। আচ্ছা ভাইয়া, শিশু বা গর্ভবতী মায়েদের এই পেসিভ স্মোকিংটা কীরকম ক্ষতি করে? আচ্ছা, আসলে গর্ভবতী মায়েদের জন্য স্মোকিং তো টোটালি ইনহিবিটেড, মানে রেস্ট্রিক্টেড, তারা এটা করতেই পারবে না এক নাম্বার। কিন্তু তার হাজব্যান্ড যদি তার সামনে স্মোকিং করে এবং মনে করে যে ঠিক আছে ও তো আর স্মোকিংই হচ্ছে না বা আমি করছি, অসুবিধা কী, এটা অবশ্যই তার জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ দেখা যাচ্ছে যে এই স্মোকিংয়ের কারণে একটা বিকলাঙ্গ বাচ্চা থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত যে কোনো সমস্যাই হতে পারে। সো এই যে প্যাসিভ স্মোকিং হচ্ছে, এটা যদি এক্সেসিভ পরিমাণে হয় তাহলে অবশ্যই বাচ্চার জন্যে এবং মায়ের জন্যে দুজনের জন্য ক্ষতি হতে পারে। এবং আমরা জানি যে যখন একটা মা গর্ভবতী থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিছুটা এবং সে অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়ে যায়, তার প্রেশার, ডায়াবেটিস, এগুলো অনেক ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে স্মোকিংটা একটা মরার উপর খাড়ার ঘা হিসেবে কাজ করবে, তার ওই সমস্যাগুলো আরও বেড়ে যাবে, তার কাশি, শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, ঢাকার এখন বর্তমান যে পরিবেশ, আবহাওয়া, এই আবহাওয়ায় কি হচ্ছে আপনার চলাফেরায় কোনো ধরনের ফুসফুসে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? আচ্ছা, আসলে সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে ডেন্সলি এয়ার পলিউটেড এরিয়া হচ্ছে দিল্লি বা ইন্ডিয়ার দিল্লি। কত ডেসিবেল আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে বাংলাদেশ ওইটার কাছাকাছি চলে যাচ্ছে, স্পেশালি ঢাকা এটার কাছাকাছি চলে যাচ্ছে। এবং এখন আমরা যখন প্র্যাকটিস করছি আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ হয়তো সারা জীবনই তার অ্যাজমার কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা সময় এসে নতুন করে অ্যাজমা হচ্ছে, নতুন করে তার কাশি হচ্ছে, নতুন করে তার শ্বাসকষ্ট হচ্ছে। এর জন্য আসলে আমাদের এয়ার পলিউশন সবচেয়ে বেশি দায়ী, 1 নাম্বার দায়ী আমি বলবো। এবং বর্তমানে এয়ার পলিউশন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে মাস্ক ছাড়া বাইরে গেলে, একটু ধুলাবালিতে গেলে মানুষ কাশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। অনেক রুগী পাই আমি, দেখা যায় যে তারা বাসে যাচ্ছিল, যে স্যার আমি তো ভালোই ছিলাম, কালকে বাসে যাওয়ার সময় অনেক বেশি ধুলা ছিল বা একটা কনস্ট্রাকশন এরিয়াতে যাচ্ছিলাম, তখন আমার শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে বা আমার কাশিটা অনেক বেড়ে গিয়েছে বা আমার ঠান্ডা লেগে গিয়েছে, আমার জ্বর চলে এসেছে। সো বর্তমানে বাংলাদেশের এয়ার পলিউশনটা এমন একটা পর্যায়ে এটা অনেক নতুন রোগের সৃষ্টি করছে, নতুন রোগের জন্ম দিচ্ছে। সো এটার উপরেও আসলে আমাদের যারা পলিসি মেকাররা আছে তারা যদি কোনো ইম্পর্ট্যান্ট স্টেপ নেয় এবং আমরা যদি ডাক্তাররাও পজিটিভ, যেমন আপনি বাইরে গেলে ধুলাবালিতে গেলে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক প্রতিদিন পরিবর্তন করবেন, হ্যান্ড হাইজিন ফলো করবেন, হাঁচি কাশি দেওয়ার সময় হাত এইভাবে সরিয়ে নেবেন বা মানুষের সামনে হাঁচি কাশি দিবেন না, এরকম কিছু পজিটিভ মেসেজ যদি আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় অবশ্যই এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। মশার কয়েলের যে ধোঁয়াটা, এটা কি হচ্ছে ফুসফুসে কোনো ধরনের প্রভাব ফেলে? আচ্ছা, আসলে মশার কয়েল, অ্যারোসোল, এই ধরনের যে অ্যারোসোলাইজ যে কম্পোনেন্টগুলো আছে প্রতিটাই আসলে লাংসের জন্য এবং আমাদের শ্বাসনালীর জন্য একটা ইরিটেন্ট, ক্ষতিকারক জিনিস। দেখা যায় যে আমার এরকম অনেক পেশেন্ট এসে বলে তার এক্সপিরিয়েন্স থেকে যে স্যার কালকে সারা রাত কয়েল জ্বালিয়েছিলাম, আজকে সকাল থেকে অ্যাজমার অ্যাটাকটা বেড়ে গিয়েছে অনেক। সো এই জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইগুলোর অল্টারনেটিভ মশারি টাঙিয়ে যদি ঘুমাতে পারে
এটাই সবচেয়ে বেস্ট। তবে এগুলো যত লিমিটেড পরিমাণে ইউজ করা যায়, মানে না করলেই নয়, যেখানে আসলে এটা ছাড়া আমার কোনো অপশান নেই, সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তবে যদি আমার কোনো অল্টারনেটিভ অপশান থাকে, অবশ্যই এটার চেয়ে আমার অল্টারনেটিভ অপশানটাই বেটার হবে। ভাই অনেকেই হচ্ছে ইনহেলার নিতে চায় না, যে মনে করে যে ইনহেলার হচ্ছে নিলে অভ্যাসে পরিণত হবে। তো এটা আসলে বিষয়টা আসলে কি? আচ্ছা, ইনহেলারের যে ব্যাপারটা, ইনহেলারের এই ব্যাপারটা আসলে আমরা চেম্বারে খুব বেশি ফেস করি। ওনারা বলে যে স্যার আপনি মুখের ওষুধ দিয়ে দেন, কিন্তু ইনহেলার দিয়ে না। বা আমরা যখন ইনহেলার দিই তার পাশাপাশি একটা মুখের ওষুধ দিই, তারা মুখের ওষুধটা খায় কিন্তু ইনহেলারটা তারা ব্যবহার করতে চায় না। এক্ষেত্রে আসলে ধারণাটা তাদের কিছুটা ভুল। আমরা যেই অসুখের জন্য ইনহেলার দরকার সেই অসুখেই তো আমরা ইনহেলার দিচ্ছি, নাহলে তো আমরা ইনহেলার দিতাম না যদি ওষুধের মাধ্যমে কমে যেত। সো এই ধারণাটা তাদের প্রথমে আনতে হবে যে আমার এই রোগের জন্য ইনহেলারটাই দরকার। আর ইনহেলারের মধ্যে এমন কোনো নিকোটিন জাতীয় বা ডিপেন্ডেন্সি তৈরি করার মতো এমন কিছুই নাই। ডিপেন্ডেন্সি এরকম হতে পারে যে ইনহেলার ব্যবহার করলে তার শ্বাসকষ্ট কমে যাচ্ছে, এই জন্য সে ইনহেলার ব্যবহার করছে। এটা তো তার দরকার, সে তো শ্বাসকষ্ট নিয়ে থাকতে পারবে না, তার ইনহেলারটা ব্যবহার করলে তার শ্বাসকষ্ট কমে যাচ্ছে। সো এই জিনিসটাতে যদি আমরা বুঝাতে পারি যে আপনার জন্য এই ইনহেলারটা প্রয়োজন, এটা ছাড়া আপনার ভালো থাকাটা কঠিন হবে, কষ্ট হবে, বা মাঝে মাঝে আপনার অ্যাটাক হবে, তাহলে কিন্তু এই জিনিসটা ওনাদের জন্য সহজ হবে। এবং বর্তমানে আমরা অ্যাজমার যদি বলি, অ্যাজমাতে আমরা বলি মার্ট থেরাপি। মার্ট মানে হচ্ছে মেইনটেনেন্স অ্যান্ড রিলিভার থেরাপি। ইনহেলার দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলি যে দেখেন আপনার বুকের ভিতরে তো এখন অনেক সমস্যা বেশি, সাই শব্দ বেশি, বা বুকের ভিতরে এখন ইনফ্লামেশনটা অনেক বেশি। আপনি 1 মাস টানা ব্যবহার করেন, এরপরে আপনি প্রয়োজনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু তার এই ডিপেন্ডেন্সি এই ব্যাপারটা আর থাকছে না, যে টানা ব্যবহার করার পরে আমরা ডোজটা কমিয়ে তাকে শুধু প্রয়োজনে দিব। তখন আর এই জিনিসটা যদি আমরা বুঝিয়ে বলতে পারি, তাইলে আমি দেখেছি তারা আসলে ব্যবহার করতে চায়। অ্যাজমার যে বিষয়টা, এটা কি পুরোপুরি সারানো সম্ভব হবে নাকি এটা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়? আচ্ছা, এটা আসলে খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা করে। আমি মাঝে মাঝে ফেসবুকে কিছু অ্যাড দেখি যে অ্যাজমা সম্পূর্ণ নিরাময়যোগ্য বা অ্যাজমা একদমই ভালো হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে তাদেরকে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় যে আমাকে একটু শিখান। আমি আসলে এত পড়েছি, পক্ষবেদী নিয়ে 5 বছর ধরে পড়ালেখা করেছি, কিন্তু এটার কোনো একদম অ্যাবসোলুট চিকিৎসা যেটা আমরা বলতে পারবো যে আপনার অ্যাজমা আজকে থেকে ভালো হয়ে গেছে, এটা আমি কখনোই পাইনি। সো তাদের কাছ থেকে আমার জানতে মন চায়। কিন্তু যদি বলতে চাই এই রোগটাকে আমি এভাবেই বলবো যে অ্যাজমা ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, নট এ কিউরেবল ডিজিজ। কারণ অ্যাজমার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলিয়াল। আমার অ্যাজমাটা কিন্তু ফ্যামিলিয়াল। দেখা যায় পেশেন্টদের কাছে জিজ্ঞেস করলে যে আপনার মা বাবার কি অ্যাজমা আছে কিনা, তারা কিন্তু বলে যে হ্যাঁ আমার বাবার বা আমার মায়ের অ্যাজমা আছে। এবং এটা একটা অ্যালার্জিক ডিজিজ, তার শরীরের রক্তের মধ্যে অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে, এটার কারণে কিন্তু তার অ্যাজমাটা হয়। বাট এই জিনিসটা তো কমপ্লিটলি নিরাময় করা সম্ভব না, কারণ আমাদের জিনের মধ্যে, আমাদের ডিএনএর মধ্যে এই ডিজিজটা আছে। সো আবারও অ্যাজমা ইজ কন্ট্রোলেবল ডিজিজ বাট নট এ কিউরেবল ডিজিজ। ভাইয়া আমরা দেখি বয়স বাড়লে আপনার অনেকেরই হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেমটা হয়। এই শ্বাসকষ্টটা কি এটা বয়স বাড়ার সাথে সাথে আপনার এমনি হয় নাকি হচ্ছে এটা সিওপিডির একটা অংশ হয়? আচ্ছা, আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের নর্মাল যে লাংসের ফিজিওলজিটা আছে, মানে স্বাভাবিক যে কার্যক্ষমতা, এটা কিছুটা কমে আসে। সেক্ষেত্রে দেখা যায় আমি ইয়াং এজে যে জিনিসটা প্রোটেক্ট করতে পারছি, বা একটা যদি আমার কোনো এমন একটা জায়গা অতিরিক্ত পরিশ্রম করার পরে আমি যেভাবে থাকছি, ওল্ড এজে কিন্তু এটা হবে না। যখন আমার বয়স বেড়ে যাবে তখন আমার লাংসটা কিছুটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে যেই কাজটাই আমি 40 বছর বা 30 বছর বয়সে স্বাভাবিকভাবে করতে পারছিলাম, আমি 50 বছরে সেই কাজটাই স্বাভাবিকভাবে করতে পারবো না। এই জিনিসটা প্রথমে মেনে নিতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে যে সিওপিডি যে রোগটার কথা আমি বারবারই বলছি, যেটা সিগারেটের কারণে হয়। এই রোগের ক্ষেত্রে আজকে সিগারেট খেলে কালকেই সিওপিডি হয় ব্যাপারটা এরকম না। এই রোগের ক্ষেত্রে একটা দীর্ঘদিনের সিগারেট খাওয়ার হিস্ট্রি থাকতে হয়। দেখা যায় 20 বছর সিগারেট খাচ্ছে, 30 বছর সিগারেট খাচ্ছে, এবং বলা হয় যে 40-এর পরে যেয়ে আসলে রোগটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে ওই শেষ বয়সে শ্বাসকষ্টের যে ব্যাপারটা, বা আমাদের চেম্বার প্র্যাকটিসেও আমরা যে জিনিসটা পাই যে ওল্ড এজ স্মোকার 2টা মিলে সিওপিডি হচ্ছে। কারণ এর মূল কারণ হচ্ছে তার দীর্ঘদিন ধরে সিগারেটের এক্সপোজার হয়েছে, এবং লাংসের যে ক্ষতটা, এটা তো একদিনে হয় না, এটা আস্তে 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 লাংসের পরিবর্তনটা হয়েছে, যার কারণে বয়স যখন বেড়ে যায় তখনই আমরা এই উপসর্গটা বেশি পাই। ধূমপান ছাড়া আর কি কি কারণে ফুসফুসের ক্যান্সার হয়? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন।
তো আমরা যখন দেখা যায় যে একজন মহিলার মধ্যে আমরা ক্যান্সার পাচ্ছি, তখন আমাদের প্রথম প্রশ্ন তো থাকেই যে আপনি কখনো ধূমপান করেছেন কিনা, কিন্তু তার উত্তর স্বাভাবিকভাবেই বাংলাদেশের পার্সপেক্টিভ বলে যে না স্যার আমি কখনো ধূমপান করিনি। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা জিজ্ঞেস করি আপনি কখনো পানের সাথে জর্দা, তামাক, সাদা পাতা এই জিনিসগুলো খেয়েছেন কিনা, কারণ এটাও ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন এটাতেও বলে যে না আমার এরকম কোনো এক্সপোজারের হিস্ট্রি নাই, তারপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সে খড়ির চুলায় রান্না করেছে কিনা। খড়ির চুলায় যখন একজন মহিলা দীর্ঘদিন ধরে, স্পেশালি আমি গ্রামের যে রোগীগুলো আছে তাদের মধ্যে বেশি পাই যে কাশি, শ্বাসকষ্ট, তাদের 30 বছর ধরে খড়ির চুলায় রান্না করার একটা হিস্ট্রি থাকে। খড়ির চুলায় যখন সে রান্না করে, এটাকে আমরা বলি বায়োমাস ফুয়েল। এই বায়োমাস ফুয়েল এক্সপোজারের কারণে আমাদের সিওপিডি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং সিওপিডি থেকে পরবর্তীতে লাং ক্যান্সার হতে পারে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা জিনিস পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করি যে আপনার পরিবারে কখনো ক্যান্সার ছিল কিনা, কারণ পরিবারের একটা জেনেটিক ফ্যাক্টর থেকে আমার শরীরের ভিতরে ক্যান্সারটা চলে আসতে পারে। সো এই প্রতিটা ফ্যাক্টর যদি আমরা দেখি, কোনো না কোনোটাতে আমরা আসলে ক্যান্সারের একটা কারণ খুঁজে পেয়ে যাই। আচ্ছা ভাই, এত বছর পরও কি লং কোভিড ফুসফুসকে ভোগাচ্ছে? আচ্ছা, আসলে সত্যি কথা বলতে লং কোভিডের চেয়ে আমি বেশি জোর দিতে চাই কোভিড ভ্যাকসিনেশন কমপ্লিকেশন। আমি একটু জোর দিয়েই বলবো যে যে কোনো একটা ওষুধ মার্কেটে আসার আগে আসলে 5 বছর একটা ট্রায়াল পিরিয়ড থাকে, কিন্তু আমরা দেখেছি যেহেতু ওখানে ইমার্জেন্সি ছিল, কোভিড ভ্যাকসিনটা খুব অল্প সময়ের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমাদের মধ্যে এটা চলে এসেছে এবং আমরা ভ্যাকসিনগুলো দিয়েছি। লং কোভিডের পেশেন্ট এখন অতটা বেশি না পেলেও আমি কোভিড ভ্যাকসিনের কিছু কমপ্লিকেশান পাচ্ছি, স্পেশালি অ্যালার্জিক কমপ্লিকেশান। দেখা যাচ্ছে যে তারা 4টা ডোজ দিয়েছে কোভিড ভ্যাকসিনের, একদম ফুল কমপ্লিট, তাদের এখন সিভিয়ার অ্যালার্জি বেড়ে গিয়েছে বা কোনো ডিজিজ একটা যেটা আগে তার মধ্যে ছিল না কখনো, কিন্তু এমন কিছু উপসর্গ সে দেখতে পাচ্ছে। সো লং কোভিডের পেশেন্ট আমার মতে এখন অতটা নেই, তবে কোভিড ভ্যাকসিন নিয়ে আরেকটু কাজ হওয়া উচিত। কোভিড ভ্যাকসিন রিলেটেড কমপ্লিকেশন কী কী আছে, যারা ভ্যাকসিন নিয়েছে হয়তো অনেকেই যারা দেখবে এটা তারা আমার সাথে একমত হবে যে ভ্যাকসিন দেওয়ার আগে তো আমার এটা ছিল না, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আমার এটা হচ্ছে। সো এই জিনিসটা নিয়ে একটু কাজ হওয়া দরকার। আর লং কোভিডও দেখা যায় যে এটা যেহেতু একটা বড় আমাদের মানে লাইফের একটা বড় পার্ট ছিল, কোভিডটা আসলে একটা বড় এরা ছিল, ওটার কিছু কিছু কমপ্লিকেশন আমরা পাই যখন আমরা সিটি স্ক্যান করি অথবা এক্সরেতেও কিছুটা অংশ পাই, তবে পরিমাণটা অত বেশি না আমি বলবো। নর্মালি ভাইয়া ফুসফুস সুস্থ রাখতে আমরা কি ধরনের খাবার খেতে পারি? আচ্ছা, আসলে ফুসফুস সুস্থ রাখার জন্যে কী ধরনের খাওয়ার দরকার বা কী ধরনের খাওয়ার প্রয়োজন, এটা নিয়ে যদি কথা বলতে হয়, আমি প্রথমে বলবো যে ফুসফুস যদি আমাদের সুস্থ রাখতে হয় তাহলে একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে স্মোকিং। আচ্ছা, অবশ্যই। আর সেকেন্ড সেটা হচ্ছে অতিরিক্ত ধুলাবালি বা এমন কোনো কাজ যেটাতে আমার অতিরিক্ত এক্সপোজার হচ্ছে, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এখন যদি আমরা খাওয়ার দিকটাতে আসি, আমরা সবসময় একটা বলি যে যেই রোগীটার সিওপিডি আছে তার ক্ষেত্রে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো, যেমন অতিরিক্ত পরিমাণে ভাত, যেটা বাঙালি হিসাবে আমরা মাছে ভাতে বাঙালি, অতিরিক্ত ভাত খেলে যে সমস্যাটা হয়, ভাত যখন সেল পর্যায়ে ভাঙা হয়, এখান থেকে এনার্জি তৈরি হয়, এখানে অনেক বেশি অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়, তখন আমাদের অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয়। সো আমরা সিওপিডি রোগী বা ব্রঙ্কিকটেসিস যে রোগীগুলো আছে তাদেরকে বলি আপনি ভাতের পরিমাণটা কম খাবেন, যতটুকু ভাত খেতেন এখন ততটুকু সবজি খাবেন, স্পেশালি সবুজ শাকসবজি যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এই জিনিসগুলো রয়েছে। সো এই জিনিসটা যদি সে ফলো করে তাহলে তার জন্যে আগের যে ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাই ক্যালোরি ডায়েট। হাই ক্যালোরি বলতে দেখা যায় যে প্রোটিনের প্রতি আমাদের একটা সবসময় আমি দেখেছি আমাদের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণটা সবচেয়ে কম। ভাত থাকে পুরা থালা ভর্তি, মাংস থাকে 1 পিস, কিন্তু আসলে এই জিনিসটা এরকম হওয়া উচিত না। প্রোটিনের পরিমাণ ভালো থাকতে হবে। ডিম খাওয়া নিয়ে আমি দেখেছি অনেক নেগেটিভ থট, একদিনে একটার বেশি ডিম খাওয়া যাবে না, কিন্তু এইরকম এই জিনিসটা যে কোথা থেকে আসলো আমি সত্যিই জানি না। অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আমাদের গ্রোথের জন্য, আমাদের লাংসের হেলথের জন্য, আমাদের ইমিউনিটির জন্য, প্রতিটার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। একজন সুস্থ মানুষ আসলে কয়টা ডিম দৈনিক খেতে পারে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে যার প্রেশার ডায়াবেটিস নাই
সে সর্বোচ্চ একদিনে 2 থেকে 3টা ডিম খেতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যার প্রেশার আছে সেও 2টো ডিম খেতে পারে, তবে কুসুম ছাড়া খেলে ভালো হবে তার জন্য। সো ডিমের ক্ষেত্রে তেমন কোনো রেস্ট্রিকশন, এবং ডিম খুবই ভালো একটা খাবার, আমার কাছে মনে হয় খুবই পারফেক্ট একটা প্রোটিনের সোর্স। সো ডিম সে অ্যামাউন্ট খেতে পারে, যদি বেশি খায় সেক্ষেত্রে ডিমের সাদা অংশটা খাবে, শুধু কুসুমটা খাবে না, যেহেতু কুসুমে কোলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকে। সো এটা নিয়ে মিথ তৈরি হয়েছে। আরেকটা খুবই বড় মিথ, আমি জানি না এটা কোথা থেকে আসলো, সেটা হচ্ছে দুধ খেলে নাকি ঠান্ডা লেগে যায়। সো আমি জানি না এটা কোথেকে আসলো, কিন্তু এইটা আমার ইনভ্যারিয়েবলি মানে 2-1জন রুগীর পরে এরকম একটা রুগী পাই যে স্যার আমি তো দুধ খাই না, দুধ খেলে আমার ঠান্ডা লেগে যায়। কিন্তু আসলে দুধ খেলে ঠান্ডা লাগবে এরকম কোনো স্টাডি বা এরকম কোনো রিসার্চ আমি কখনো আমার চোখে পড়েনি। দুধ খুবই সুষম একটা খাবার, এর মধ্যে প্রতিটা জিনিস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সব কিছু একদম পারফেক্ট অ্যামাউন্টে আছে। সো দুধ একজন মানুষের রেগুলার খাওয়া দরকার, স্পেশালি যার বয়স 40, তার জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট, সে রেগুলার দুধ খেতে পারে। প্লাস বর্তমানে দেখা যায় যে কার্বোহাইড্রেট বা চিনি, প্রসেসড ফুড, এই প্রসেসড ফুডটা আমাদের সব ডিজিজে, লাং স্পেসিফিকভাবে বললে ছোট করা হবে, সব ডিজিজের জন্য খুবই খারাপ একটা। সো প্রসেস ফুড থেকে বের হয়ে ন্যাচারাল সোর্স আমাদের যেটা আছে, একদম লাইক যেটা পিওর সোর্স, অর্গানিক যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে চাই, এই খাবারগুলো যদি আমরা চর্চায় নিয়ে আসি, তাহলে শুধু লাংস কেন, আমাদের পুরো শরীরের প্রতিটি অংশই ভালো থাকবে। ওভারঅল তাইলে আমরা এই ডিজিজগুলো থেকে মুক্ত থাকার জন্য আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? আচ্ছা, সো লাইফস্টাইলে কয়েকটা জিনিস যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সব ডিজিজ থেকে আমরা মুক্তি পাবো। এর মধ্যে 1 নম্বরে আমি জোর দিব হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের বর্তমানে লাইফস্টাইল এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা অফিসে যাচ্ছি, বাসায় আসছি, টিভির সামনে বসে কিছুক্ষণ ডিনার করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমিয়ে যাচ্ছি। এই পুরো লাইফস্টাইলের মধ্যে আমার শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আমার শরীরের জন্য ফিজিক্যাল ওয়ার্ক, এই ফিজিক্যাল ওয়ার্কের কোনো অপশন নাই। অনেকে এরকম বলতে শুনি যে স্যার আমার অফিসে অনেক হাঁটাহাঁটি হয় বা সোয়েটিং হয়, কিন্তু ফিজিক্যাল ওয়ার্কটাকে একটা আলাদা জায়গা দিতে হবে ডেইলি রুটিনের মধ্যে, যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা থেকে 45 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। এবং আমরা আমাদের প্রতিটা লাংসের পেশেন্টকে অলওয়েজ বলি ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি বা লাংসের ব্যায়াম। এই ব্যায়ামগুলো যদি সে তার নর্মাল জীবনধারার মধ্যে নিয়ে আসতে পারে, অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তাটাও অনেক কমে যাবে। ডায়াবেটিস বলি, প্রেশার বলি বা আমাদের ডিজিজ বলি, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাতে আরেকটু জোর দিতে পারি তাহলে ভালো হবে। আর আবারও বলছি, স্মোকিং ব্যাপারটা যদি আমরা অ্যাভয়েড করি, যখন আমরা বাইরে যাচ্ছি মাস্ক ব্যবহার করি, প্লাস হচ্ছে ইনফেকশন হওয়ার মতো কোনো সুযোগ বা এরকম কোনো অবস্থা যাতে না যায়, এই জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে নিয়ে আসি, একটা সুষম খাদ্য খাই, প্রতিদিন ডায়েট ফলো করি, অবশ্যই আমরা হেলদি থাকতে পারবো এবং আমাদের লাংসের সমস্যাগুলো অনেকটাই কমে আসবে। এই ফুসফুস শক্তিশালী করতে কার্যকরী কোনো ব্রিথিং এক্সারসাইজ কোনটা? আচ্ছা, সো অনেক ডিফারেন্ট ব্রিদিং এক্সারসাইজ আছে। এর মধ্যে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে 3 বল। আমরা দেখেছি একটা মেশিন আছে 3 বল ইনসেপটিভ স্পাইরোমেট্রি বলে, ওটা ফু দিয়ে টান দিলে বলগুলো উপরে ওঠে, দিয়ে আমরা দমটা আটকে রাখি। এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। অনেক সময় আমরা যার লাংসে পানি জমা হয় এদেরকে দীর্ঘদিন এই ব্যায়ামটা করতে দিই। তবে আমরা যদি একজন স্বাভাবিক মানুষ হিসেবে এই ব্যায়ামগুলো চর্চা করি, আমার মনে হয় লাংস অবশ্যই শক্তিশালী হবে। এছাড়াও যদি আমরা প্রতিদিন একটু কার্ডিও, মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে আমাদের ঘাম হবে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের গতিটা বাড়বে, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো যদি আমরা আরেকটু ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের লাংস সুস্থ থাকবে। এবং ব্রিদিং এক্সারসাইজে আমাদের এখন তো আসলে মিডিয়া অনেক অ্যাডভান্স, আমরা যদি ইউটিউবে একটু সার্চ দিই ব্রিদিং এক্সারসাইজ, অনেক সুন্দর সুন্দর কিছু এক্সারসাইজ লাইক ব্রেথ হোল্ডিং বা লং ব্রেথস, এই ধরনের কিছু এক্সারসাইজ যদি করি, তাহলে আমার মনে হয় আমাদের রোগী যারা আছে বা আমাদের পালমোলজির যে রোগীগুলো আছে তারা অনেক বেশি ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে প্রায় পডকাস্ট শেষের দিকে, জাস্ট 2টা কোশ্চেন করে আমরা পডকাস্টটা শেষ করব। সেটা হচ্ছে যে হচ্ছে আমাদের পডকাস্টটা দেখে সে চিন্তা করতেছে তার ফুসফুসের যত্ন নেবে, তার প্রতি আপনার কিছু পরামর্শ, এবং যার অলরেডি ফুসফুসের ক্যান্সার হয়ে গেছে
তার প্রতি আপনার কিছু পরামর্শ যদি দিতেন। আচ্ছা, সো যে চিন্তা করছে যে অসুখ হওয়ার আগে সে ফুসফুসের যত্ন নিতে চায়, তার জন্য প্রথম উপদেশ থাকবে ধূমপান পরিত্যাগ করুন। দ্বিতীয় উপদেশ থাকবে যখনই কোনো জায়গায় অতিরিক্ত ধুলাবালি বা কনস্ট্রাকশন ওয়ার্ক, সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এবং তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত একটু ব্যায়াম করুন। সকালে ঘুম থেকে ওঠার পরে যে স্নিগ্ধ বাতাসটা পাওয়া যায়, ঢাকা শহরেও দেখা যায় সকালের যে বাতাসটা থাকে এটা কিন্তু দিন গড়ালে অনেকটাই পলিউটেড হয়ে যায়। সো এই সকালের বাতাসে সে যদি কিছুটা সময় বাইরে থাকে, একটু হাঁটাহাঁটি করে, তাইলে সে অনেকটাই সুস্থ থাকতে পারবে। আর যাদের আসলে লাং ক্যান্সার হয়ে গিয়েছে বা যারা লাংসের কোনো ডিজিজে অলরেডি ভুগছে, তাদের জন্য যে উপদেশটা থাকবে সেটা হচ্ছে তারা এখন একটা নির্দিষ্ট ট্রিটমেন্টের মধ্যে আছে। ট্রিটমেন্টের উপর ভরসা রাখুন, ওষুধগুলা নিয়মিত আপনি সেবন করুন, ওষুধের উপর ভরসা রাখুন এবং অবশ্যই প্রতিপালক আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার বড় অসুখ হয়েছে, আল্লাহ চাইলে যে কোনো অসুখই ভালো হয়ে যেতে পারে, যে কোনো অসুখ থেকে আপনি বের হয়ে আসতে পারেন। সো তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে মানসিক চাপ মুক্ত থাকা, একটু রেগুলার স্পিরিচুয়াল দিকটাও প্লাস ফিজিক্যাল দিকটাও দুইটাই একমাত্র একসাথে ইন্টিগ্রেট করা, এবং ওষুধ যেভাবে বলা হচ্ছে বা যে যে নিয়মগুলো তাদেরকে বলা হচ্ছে এই নিয়মগুলো যাতে তারা ঠিকমতো পালন করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এখান থেকে অনেকটাই বের হয়ে আসতে পারবো। ভাইয়া, আরেকটা বিষয় সেটা হচ্ছে মানুষের যেই অকুপেশন আছে, এই অকুপেশনের সাথে ফুসফুসের কোনো রিলেটেড কোনো রোগ তৈরি হয় কিনা? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। সত্য কথা বলতে আমাদের পালনোলজিতে একটা আলাদা চ্যাপ্টারই আছে যেটাকে আমরা বলি অকুপেশনাল লাং ডিজিজ। সো যে মানুষটা পাথর ভাঙার সাথে জড়িত, যে মানুষটা জাহাজে ড্রিলিং করছে, যেই মানুষটা কনস্ট্রাকশন ওয়ার্ক করছে, এই প্রতিটা মানুষের কিন্তু লাংসে একটা ডিজিজ হতে পারে যেটাকে আমরা বলি ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এবং আরও গুরুত্বপূর্ণ যারা ফার্মে কাজ করছে, আমরা বর্তমানে দেখছি অনেক উদ্যোক্তা রয়েছে যারা হাঁস মুরগি পালনের সাথে জড়িত, এবং স্পেসিফিকভাবে বলতে চাই যারা কবুতরের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু লাংসে বড় ধরনের একটা ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। এই মেসেজটা আসলে অনেকের কাছে যাওয়া দরকার যে একজন মানুষ যদি দীর্ঘদিন কবুতর পালে, দেখা যায় অনেকে শখ করে পালছে, অনেকে জবের কারণে পালছে বা বিজনেসের কারণে পালছে, তাদের কিন্তু এইচপি মানে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস একটা অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। যে অসুখের উপসর্গগুলো হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট। এবং আমরা পেশেন্টকে যখনই আমার কাছে রুগী আসে, আমি তার ইতিহাসে যদি এরকম মনে হয় যে কাশি এবং শ্বাসকষ্ট আছে এবং আমরা পরীক্ষা করে একটা শব্দ পাই ক্রিপিটেশন, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি কবুতর পালন করেছেন কিনা বা আপনার বাসায় অনেক বেশি হাঁস মুরগি আছে কিনা। সো এই জিনিসটা একটু ভালো মেসেজ যাওয়া উচিত যে যাদের বাসায় কবুতর অনেক বেশি পরিমাণে আছে তারা এখান থেকে বের হয়ে আসা। কারণ যেটা আপনার জীবনের জন্য ক্ষতিকর, যেটা আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু 10 বছর 15 বছর পরে যে একটা বড় ধরনের অসুখ হয়ে যাবে, সেখান থেকে আসলে বের হয়ে আসাটাই জরুরি। সো অকুপেশনাল লাং ডিজিজ থেকে বের হতে গেলে প্রথমেই যে জিনিসটা যেটা আমার এক্সপোজার, মানে আমার কবুতর থেকে আমার এক্সপোজার হচ্ছে, ওই এক্সপোজারটাকে অ্যাভয়েড করা, এটাই 1 নম্বর ট্রিটমেন্ট। সো এই জিনিসটা আমার মনে হয় সবার মধ্যে বা সবাই যদি একটু কেয়ারফুল থাকি তাহলে আমরা আরও কিছু ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এখন এটা থেকে কি অন্য কোনো মাধ্যমে এটাকে কমায় আনার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, এখন যে কবুতর পালতেছে, যে হাঁস মুরগি পালতেছে, সে তো এটা করবেই যেহেতু এটা পেশা এবং এটা বিজনেসের সাথে জড়িত। রাইট, সেক্ষেত্রেও আমাদের কিছু পয়েন্ট আমরা মাথায় রাখতে পারি। যদি আমার কাছে অনেক বেশি কবুতর থাকে, আমি এগুলোর সাথে রিলেটেড থাকি বা জড়িত থাকি পরিষ্কারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কবুতরের কাছে যখন যাব মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড হাইজিন ফলো করতে হবে। যখনই আমি কবুতরের কিছু পরিষ্কার করছি, হাত ভালো মতো ধুয়ে ফেলা এবং প্রোটেকশন থাকা, অলওয়েজ প্রোটেকশন থাকা, যে ঠিক আছে আমার পেশাই হচ্ছে আমি কবুতর নিয়ে বিজনেস করছি, এখন আমাকে করতেই হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা ওয়েল প্রোটেক্টেডভাবে করি, প্রপার মাস্ক ব্যবহার করি, দেখা যায় সবাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছে, আমাকে একটু ভালো মাস্ক ব্যবহার করতে হবে, N95 না হোক, K19 বা এই যে মাস্কগুলো আছে একটু ভালো, এই মাস্কগুলো যদি ব্যবহার করে তাহলে সে তার পেশাটাও চালিয়ে যেতে পারবে এবং পাশাপাশি হয়তো তার ক্ষতিটাও অনেক কম হবে। সো এই জিনিসটাও যদি আমরা একটু ফলো করি যে ঠিক আছে আমার যেহেতু এটা আমার জীবনের সাথে জড়িত, এটা থেকে আমি বের হয়ে আসতে পারছি না, সেক্ষেত্রে আমি একটু সচেতন থাকলাম। যখন ময়লা পরিষ্কার করছি বা কবুতরের পালক বা কবুতরের কাছে যাচ্ছি, আমি একটু মাস্ক ব্যবহার করছি, তাইলেও হয়তো ক্ষতিটা কিছুটা কমে নিয়ে আসা যাবে। বর্তমানে যে এত পরিমাণে ইয়ং জেনারেশন ধূমপানের প্রতি আসক্ত,
আসলে এর কারণটা কি, কেন তারা হচ্ছে এত পরিমাণ ধূমপান করে? সো সিগারেটের ক্ষেত্রে বা সিগারেটের প্রতি আসক্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে উল্লেখ করা জরুরি। সেটা হচ্ছে যে আমরা আমাদের এন্টারটেনমেন্ট মিডিয়া এবং আমাদের ফ্যামিলিতে যদি স্মোকার থাকে বা দেখছি যে আমার বাবা স্মোকিং করছে, তখন কিন্তু আমার মধ্যে একটা ক্রেভিং ক্রিয়েট হয়। সো এই জিনিসটা যদি আমাদের অ্যাভয়েড করতে পারি আমরা, স্পেশালি আমাদের যে এন্টারটেনমেন্ট মিডিয়াটা আছে, একজন সুপার হিরো বা যিনি অনেক বড় স্টার সে স্মোকিং করছে, ড্রিঙ্ক করছে, একটা ম্যানলি ব্যাপার, একটা মানে তার কাছে মনে হচ্ছে যে আমার পুরুষত্বের একটি অংশ হচ্ছে সিগারেট খাওয়া। সো এই ধারণাগুলো থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা জাস্ট একটা সাবস্টেন্স বা একটা ড্রাগস এর মতো আমরা যদি ট্রিট করতে পারি, যে এটা এতটাই খারাপ, আমাদের জন্য এতটাই ক্ষতি করছে, এই জিনিসগুলো যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এবং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সে কোন সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে আছে। দেখা যাচ্ছে একটা ছেলে খুবই ভালো, সে কখনোই স্মোকিং করে না, কিন্তু তার 5টা বন্ধু তার সামনে কন্টিনিউয়াস স্মোকিং করছে, সে কিন্তু উদ্বুদ্ধ হবে আমি সিগারেট খাই। এবং ফিমেল স্মোকিং বেড়ে যাওয়ার একটা বড় কারণই হচ্ছে এইটা, যে আমি কাদের সাথে চলছি। আমি এমন একটা গ্রুপে আছি, আমার 5 জন বন্ধু আছে, এখানে একজন ফিমেল স্মোকার আছে, বাকি 2 জন ফিমেলও কিন্তু মনে করবে যে তাহলে আমিও করি। ভালোই তো হয়, আড্ডা দিতে ভালো লাগে, টান দিলে একটু ভাব আসে শরীরে। সো এই জিনিসগুলো থেকে আসলে আমাদের পরিত্রাণ পেতে হবে। এবং এগুলো কোথায় কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, আসলে আমাদের ফ্যামিলি থেকে এই শিক্ষাটা আসতে হবে। ফ্যামিলি থেকে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে, বা আমাদের আরও যে মিডিয়াগুলো আছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, টিভিগুলো আছে, এগুলোকে আরও বেশি প্রচার করতে হবে যে এটার ক্ষতিকর দিকগুলো, এটা দিয়ে কি হচ্ছে, লাং ক্যান্সারের পরিণতি কি হচ্ছে, লাং ক্যান্সার কিভাবে হচ্ছে, একটা সিওপিডি রুগী কিভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা আরও বেশি ফোকাস করতে পারি, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে নিয়ে আসতে পারি, আমাদের যে নর্মাল একটা সার্কেল আছে যে একজন হিরো মানেই সে স্মোকিং করবে, বা একজন ম্যানলি জিনিস সে স্মোকিং করাটা একটা ম্যানলি ব্যাপার, এই ধারণাগুলো থেকে যদি আমরা কিছু পজিটিভ মেসেজের মাধ্যমে বের হয়ে আসতে পারি, তাহলে ভালো হবে। এবং সিগারেটের প্যাকেটে লেখা থাকে ঠিকই, কিন্তু আমার মনে হয় না কেউ ওই জিনিসটা দেখে। সো এই জিনিসটাকে আরও বেশি ফোকাস করা, আমাদের পলিসি মেকার যারা আছেন তারা স্মোকিংয়ের ক্ষেত্রে আরও বেশি কঠোর আইন নিয়ে আসা, এবং প্রাইজিংও যদি আরও বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। কারণ দেখা যায় যে যখন একটা সিগারেট অল্প দাম থাকে তখন সে 10টা খায়, যখন দাম দ্বিগুণ হয়ে যায় তখন সেটা অটোমেটিক্যালি 5টাতে চলে আসে। দামের ব্যাপারটা বাড়াইলো, আমি একটা আমার ছোট্ট গল্প শেয়ার করি আপনার সাথে। আমি যখন হচ্ছে ইউনিভার্সিটির হলে থাকি, তখন কিছু বন্ধু-বান্ধব আপনার ইউনিভার্সিটি হলের বন্ধু কিছু, তো তাদেরকে হচ্ছে ক্যান্টিনে যখন খাবার খেতে যাইতো দেখতাম একদম অল্প টাকায় খাবার খাইতো। মানে আমি হচ্ছে 2-3টা হচ্ছে আপনার তরকারি নিচ্ছি, সে একটা নিয়ে হচ্ছে খেয়ে ফেলতেছে, কিংবা হচ্ছে সে খেয়ে হচ্ছে বাকি রাখতেছে, টাকাটা দিচ্ছে না। কিন্তু হচ্ছে আপনার খাবার হচ্ছে 30 টাকার খেয়ে সে হচ্ছে জাস্ট পাশের দোকানে যাইতো, পুকুর পাড়ে গিয়ে হচ্ছে আপনার 15 টাকার একটা সিগারেট নিত, আর হচ্ছে 20 টাকার একটা 25 টাকার একটা কোক নিত। কোক নিয়ে সে হচ্ছে মানে 30 টাকার খাবার খাইতো, 50 টাকার হচ্ছে কোক আর সিগারেট খাইতো, এবং ওইটা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে খাইতো। আমি অবাক হয়ে যেতাম এই বিষয়টা দেখে, যে সে খাবার খাওয়ার জন্য টাকা খরচ করতে পারতেছে না, তার কাছে হয়তো টাকা কম বা টাকা নাই, বা হচ্ছে সে টাকাটা সেভ করতে চাইতেছে, কিন্তু হচ্ছে সিগারেট খাওয়ার ক্ষেত্রে সে এটা ভাবতেছে না, কোক খাওয়ার ক্ষেত্রে এটা ভাবতেছে না, সে হচ্ছে এটা খেয়ে ফেলতেছে। তো এই জিনিসটা আমি আসলেই অবাক হয়ে যেতাম, যারা হচ্ছে সিগারেট খায় তাদের মেন্টালিটিটা আসলে কীরকম, এটা আমি ভাবতাম। আসলে যেটা বললাম যে আসলে এখানে যে নিকোটিনটা আছে, এটা আসলে অনেক অ্যাডিকটিভ একটা সাবস্টেন্স। মানে এটা মানুষের মধ্যে একটা ক্রেভিং তৈরি করে। আমাদের টেক্সট বই একটা সুন্দর কথা লেখা আছে যে কিভাবে বুঝবো একটা মানুষ নিকোটিনের উপর নির্ভরশীল।
সে সকালে ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যে যদি একটা সিগারেট ধরায়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আমরা যদি খেয়াল করি, বেশিরভাগ স্মোকার যারা ক্রনিক স্মোকিং, তাদের কনস্টিপেশন সিগারেটের মাধ্যমে ক্লিয়ার হয়, রাইট? ও ভাই, এটার কথা যদি আমি আপনাকে একটু যোগ করি, সকালে যখন হলে আপনার হচ্ছে এই হলের তো হচ্ছে আপনার ওয়াশরুমগুলো একটার সাথে আলাদা, একটার সাথে একটা আর কি, মানে অনেকগুলো ওয়াশরুম একসাথে। তো সকালে যখন আপনার ওয়াশরুমে যাইতাম, ওয়াশরুমে বসে থাকতে পারতাম না। এই পাশে একজন সিগারেট খেতেছে, ওই পাশে একজন, এই সিগারেটের ধোঁয়া হচ্ছে। তো মানে ওয়াশরুম থেকে ইয়া না করেই আপনার হচ্ছে বের হয়ে চলে আসতে হতো, এরকম একটা অবস্থা। সো এই যে বললাম যে আসলে মানে এই যে নেশা জাতীয় পদার্থ, আমরা কেন নেশা জাতীয় পদার্থ বলছি, এটার মূল কারণ হচ্ছে যে এটা আসলে আমাদের মধ্যে একটা ভয়াবহ ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে। এই ডিপেন্ডেন্সিটা এতটাই ভয়াবহ যে এক সময় এমন হয়, মানে আমরা চেইন স্মোকারের একটা সুন্দর সংজ্ঞা বলি। চেইন স্মোকার কাকে বলা হয়? চেইন স্মোকার হচ্ছে যে একটা সিগারেট শেষ করার আগেই ওই সিগারেটের আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরায়, তাকে আমরা বলি হচ্ছে চেইন স্মোকার। সো ক্রেভিংটা এক সময় এমন একটা পর্যায়ে চলে যায় যে ভাতের চেয়েও তার কাছে সিগারেটটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তার 2-3 দিন ভাত না খেলেও চলে, কিন্তু তার সিগারেট খেতেই হয়। এই জন্যেই যত আগে আমি ইন্টারভেনশন করব, মানে তার এই হ্যাবিটটা থেকে বের হয়ে আসার চেষ্টা করব বা বের করে নিয়ে আসার চেষ্টা করব, তার জন্য কিন্তু ততটাই ভালো হবে। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেকেই দেখা যায় যে স্মোকিং করছে কিন্তু কারোর সাথে শেয়ার করছে না, লুকিয়ে লুকিয়ে করছে, বা এই জিনিসটার কারণেও অনেকে করছে কিন্তু না জানার কারণে কি করা উচিত বা তাকে কোনো ভালো অ্যাডভাইস দেওয়ার মতো কেউই নেই, কারণ সে লুকিয়ে লুকিয়ে করছে, কাউকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করছে না। সো এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের এই যে কি বলবো, একটা নেগেটিভ একটা সিক্রেসির ব্যাপার, এই সিক্রেসির ব্যাপার থেকে আমরা যদি আরেকটু যে ঠিক আছে আমি অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এখন কি করা যায়, আমি আমার প্যারেন্টসের সাথেও ডিসকাস করতে পারি, এমন একটা সময় হয়তো হবে। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, আমার একটা ফিমেল পেশেন্ট ছিল, পেশেন্টটা ইউল্যাবে একজন স্টুডেন্ট, সে প্রতিদিন 30টা সিগারেট খায় এবং তার প্রচণ্ড শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা, তারপরেও সে সিগারেট খায়, এতটাই ডিপেন্ডেন্ট। এবং মানে অনেক সে আসলে এমনভাবে বিহেভ করতো, আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যেতাম যে তার কাছে এটা কোনো ব্যাপারই না, এটা তো কোনো ইস্যু না। মানে এসে বলতো আজকে বন্ধুদের সাথে বসে 2টা খাইলাম স্যার, এরকম। কিন্তু আসলে এই জিনিসটা কেন এত মানে নর্মালাইজ হয়ে গেল, এই জিনিসটার উপর আসলে আমাদের মানে কাজ করা দরকার, যে এত নর্মালভাবে আমরা কেন নিচ্ছি ক্ষতিকর জিনিসটা। নর্মালাইজড দেখেন একটা বিষয় যেটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি সবচেয়ে বেশি বাংলাদেশে মনে হয় অ্যাভেলেবেল পাওয়া যায় সিগারেট। মানে কেউ যদি চায় যে আমি সিগারেট খাবো না, তাকে আমার মনে হয় যে তার সামনে এতভাবে সিগারেটটা উপস্থাপন করা হয়। আপনি রাস্তায় হাঁটলে প্রতিটা মোড়ে মোড়ে হচ্ছে আপনার টঙের দোকানের মেইন প্রোডাক্টই হচ্ছে সিগারেট। এবং হচ্ছে অনেকে হচ্ছে যে গলাতে হচ্ছে জুলাই হচ্ছে সিগারেট হাইটা বিক্রি করে, একটা একটা করে সে নিজেই হচ্ছে আগুন দিয়ে ধরায়, একদম মানে একটা তাকে একদম মুখে ধরায় দিবে এরকম একটা ভাব করে তাকে ধরায় দেয়। মানে সবচেয়ে বেশি আমরা যখন ইউনিভার্সিটির হলে থাকতাম ভাইয়া, যে অন্য কিছু পাই না পাই, ইউনিভার্সিটির যে দোকানগুলো, ওইগুলোতে গেলে সিগারেট পাওয়া যেত, বা ইউনিভার্সিটির গেইটে 2-3টা মামা বসেই থাকতো শুধু সিগারেট নিয়ে। তারা 24 ঘন্টায় সার্ভিসটা দিত। আমার একটা জিনিস যে ইউনিভার্সিটিতে আর কোনো কিছু আপনি পান আর না পান, হল গেটে গেলে আপনি সিগারেট পাবেন, সেটা রাত 2টা হোক, রাত 3টা হোক, রাত 5টা হোক, রাত 6টা হোক, কিংবা হচ্ছে ভোর 7টা হোক, মানে যখনই আপনার হচ্ছে এই হলগেটে যাওয়া যাবে সিগারেট পাওয়া যাবে, আর কিছু সেখানে পাওয়া যাবে না। তাহলে এই যে এত অ্যাভেলেবেল করে দেওয়া এই সিগারেটটাকে, এইটা থেকে আসলে আমরা কিভাবে মুক্ত হতে পারি? এখানে কি করলে এই থেকে মুক্ত হওয়া যায়, বা সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা? আচ্ছা, আসলে এই যে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা, অ্যাভেলেবিলিটির একমাত্র আমার কাছে মনে হয় এটা গভর্নমেন্ট পর্যায়ে পলিসি মেকারদের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। ট্যাক্স এমনিতেও তারা অনেক দিচ্ছে, যারা বড় সিগারেট কোম্পানি আছে তার ট্যাক্স আরও বেশি বৃদ্ধি করে দেওয়া, বা এইটা আমাদের হেলথে যে এত বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, এইটাকে আরও বেশি উপস্থাপন করা। অ্যাভেলেবিলিটি যারা দেখা যাচ্ছে যারা এই যে গলায় নিয়ে বিক্রি করছে, তাদের কিন্তু কোনো আলাদা ট্যাক্স বা এরকম কোনো নাই, এটার ক্ষেত্রে কিছু রুলস মেনটেন করা। এবং বাংলাদেশে বর্তমানে ফুটপাত
বা এই যে যারা এইভাবে বিক্রি করছে রাস্তাঘাটে নিয়ে, এটা কিন্তু একটা চরম পর্যায়ের অবস্থায় চলে আসছে। দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করেও তারা এই বিজনেসগুলো করছে, রাস্তার অর্ধেক তারা দখল করে ফেলেছে। কিন্তু এটা তো একজন মানুষ এর একার পক্ষে এটা করা সম্ভব না। এটা একদম সরকারিভাবে গভর্নমেন্টের পলিসি মেকিংয়ের মাধ্যমে এটার উপর একটা নির্দিষ্ট রুলস নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি নোট করতে চাই, সেটা হচ্ছে যে স্মোক করতে পারে, যেমন অ্যালকোহলের একটা এজ বেঁধে দেওয়া আছে। আমরা যদি স্মোকিংয়ের একটা এজ বেঁধে দিতে পারি যে এর আগে কেউ স্মোক করলে এটা আইনগত একটা দণ্ডনীয় অপরাধ হবে, তাহলেও কিন্তু আমরা অনেকটাই এখান থেকে মুক্তি পাবো। যে স্মোকিংয়ের জন্য যেমন অ্যালকোহল, এখান থেকে মুক্তি পাবো। যে স্মোকিংয়ের জন্য যেমন অ্যালকোহলের ক্ষেত্রে আমার এক্স্যাক্ট জানা নেই, তো 18 ইয়ার্স বা অ্যাবোভ মানে যারা আছে তারাই শুধু অ্যালকোহল নিতে পারবে। এখন জানি না বাংলাদেশে এটা আছে কিনা, বিদেশে বিভিন্ন মুভিতে বা এগুলোতে সবসময় ওরা বলে বা এটা প্রমোট করে যে 18 বছর আগে অ্যালকোহল টাচ করা যাবে না। সো স্মোকিংয়ের ক্ষেত্রেও যদি আমরা একটা স্পেসিফিক এজ, যে ঠিক আছে প্রাপ্তবয়স্ক 18 ইয়ার্সের আগে কেউ স্মোক করতে পারবে না এবং এর আগে করলে এটা একটা দণ্ডনীয় অপরাধ, তাহলে কিন্তু আমরা এই যে ইয়াং স্মোকার, মনে করেন আমি একটা নেশা জাতীয় দ্রব্য যত আগে শুরু করবো আমার নেশার পরিমাণটা তত বেড়ে যাবে। আমি একটা নির্দিষ্ট সময় পরে আমি বুঝার পরে আমার, যেমন আমি 12 বছরে যেটা বুঝে সিগারেট খাচ্ছি, একজন 18 বছরের মানুষ কিন্তু আরও বেশি বুঝতেছে। সে হয়তো তার ক্ষতিকর দিকগুলো আরও বেশি বুঝতে পারবে, কারণ সে প্রাপ্তবয়স্ক। কিন্তু যে ছোট একটা মানুষ 12 বছর 13 বছর স্কুলে যাচ্ছে, সে হয়তো ক্ষতিকর দিকটা বুঝতে পারছে না। সে হয়তো একটা স্পেসিফিক এইজ আমরা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে পারি, এবং কিছু আইন যদি আমরা নিয়ে আসতে পারি যে ওপেনলি স্মোক করা যাবে না, স্মোক করে ধরা পড়লে তার ফাইন হবে, বা যারা এভাবে লং টাইম সেল করছে বা যারা এভাবে একজন সব নীতি নিয়মের বাইরে সেল করছে, ইউনিভার্সিটি গেটে তো আসলে স্মোকিং মানে পাওয়া যাওয়া উচিত না, এখানে সেল করছে, তাদের ক্ষেত্রে যদি আমরা কিছু নির্দিষ্ট আইনে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এখান থেকে অনেকটাই পরিত্রাণ পাবো। আমি তো একটা জিনিস বুঝি না যে অনেকেরই দেখি যে তারা খাবার খেতে অনেক পরিমাণ হচ্ছে সচেতন। তারা খাবারের আগে চিন্তা করে এই খাবারটা কোথায় উৎপাদন হয়েছে, খাবারটা নিরাপদ কিনা, কিন্তু ওই মানুষটাই হচ্ছে সিগারেট খাইতেছে। আমি এই জিনিসটা আমি আসলে বুঝতে পারিনি, এটার কারণ কি? আচ্ছা, এটার একটা মূল কারণ আবারও যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে সিগারেটটা এখন একটা আমাদের অভ্যাসের অংশ হয়ে গিয়েছে। অভ্যাসের অংশ বলতে যেমন খাওয়ার খেতে হবে, এটা একটা অভ্যাস, সিগারেট টানতে হবে, এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসটা যদি আমাদের বন্ধ করতে হয়, অভ্যাস থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয়, তাহলে তাদেরকে এই জিনিসটা সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়া। তারা হয়তো মনে করছে আরে আমার বাবা তো 80 বছর পর্যন্ত সিগারেট খেয়েছে, তার ক্যান্সার হয় নাই, কিন্তু তার যে 50 বছরে ক্যান্সার হবে না এটা কিন্তু কেউই বলতে পারে না। তার বাবার ক্ষেত্রে হয় নাই, তার হবে না, এইটা বলা যায় না। বা আমি দেখেছি অনেক স্মোকারকে যখন আমি মানা করি, যেহেতু আমাদের অনেক রুগীরা আসে, তখন তারা বলে যে স্যার এগুলো কোনো সমস্যা না, আমার বাবা 80 বছর পর্যন্ত সিগারেট খাইছে, কিছুই হয়নি। কিন্তু তার যে হবে না এটা কিন্তু নিশ্চয়তা কোথাও নাই। এবং দেখা গেছে যে সে আমার কাছে আসছে, তার মানে তার অবশ্যই কিছু না কিছু হচ্ছে, তার কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তারপর তার সিওপিডি দিকে সে চলে যাচ্ছে। সো এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা জিনিসের ইফেক্ট এক এক রকম, সবার ক্ষেত্রে সব জিনিসের ইফেক্ট একরকম নয়, ক্ষতিকর দিকগুলা সবার জন্য একরকম নয়। আগে উনি যেভাবে লাইফস্টাইল ছিল বা উনি যেভাবে বসবাস করেছে বা উনার ইমিউনিটি যেরকম ছিল, আপনার ইমিউনিটি সেরকম না, কারণ আমি এখন সব কিছু ভেজাল খাচ্ছি। বর্তমানে আমার কাছে মনে হয় আমরা সারা দিনে যত কিছু খাই তার অনেক কিছুই ভেজালে পরিণত হয়েছে, যেটা আমাদের ভিতরে রোগের পরিমাণটা অনেক বাড়িয়ে দিচ্ছে। একটা স্টাডিতে দেখা গেছে 2030-এর মধ্যে বাংলাদেশে প্রতিটি পরিবারে একটা ক্যান্সার রোগী থাকবে। কি মারাত্মক! এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। এটা কি শুধুমাত্র একটা কারণ? না, অসংখ্য কারণ আছে। তবে এটার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট ফেলছে হচ্ছে স্মোকিং। এই স্মোকিং অ্যাক্টিভলি কাজ করছে, স্মোকিং প্যাসিভলি কাজ করছে, সবভাবেই এটার উপর একটা ইম্প্যাক্ট ফেলছে। সো যত দ্রুত আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এবং মানুষের মধ্যে আজকের এই পডকাস্টের মাধ্যমেও যদি এই মেসেজটা পাঠানো যায় যে এর ক্ষতিকর দিকগুলো কীরকম, আমার কাছে মনে হয় অবশ্যই আমরা সচেতনতার মাধ্যমে এখান থেকে বের হয়ে আসতে পারবো। একটা জিনিস যেটা ক্ষতিকর দিক তো আমরা আলোচনা করি বা ধরি আমরা সিগারেটে ক্ষতি করে না, কিন্তু যেই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় যারা সিগারেট খেতে চায় না বা খায় না
তারা যে এই মানে পরোক্ষভাবে যে ধূমপানের আক্রান্ত হচ্ছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। কারণ রাস্তাঘাটে এখন এমনভাবে সবাই সিগারেট খায়, যেমন সে তার নিজের ঘরে বসে সিগারেট খাইতেছে, সিগারেট খাচ্ছে, ফুটপাত দিয়ে হাঁটতেছে, তার চারপাশ হচ্ছে ধোঁয়ায় ভরে যাচ্ছে। একটা শিশু, একটা বয়স্ক লোক কিংবা একজন সুস্থ মানুষ যে হচ্ছে সিগারেটের ধোঁয়াটা নিতে পারে না, সে এই রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটতে পারে না। কিন্তু যেই মানুষটা সিগারেট খাইতেছে দেখা যায় সে একজন মানে জেন্টেলম্যান, শিক্ষিত মানুষ, শার্ট প্যান্ট পরা, সে এই জিনিসটাকে ফিলই করতেছে না যে আমার সিগারেট খাওয়ার কারণে আরেকজনের প্রবলেম হইতেছে। এইটা কেন? সিগারেট তো খায় তার নিজের ভালো লাগে, খায়, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকজনের যে ক্ষতি হইতেছে এই জিনিসটা শুধু একমাত্র এই সিগারেট যারা খায় তারাই বুঝতে পারে না। এই জিনিসটা কেন বুঝতে পারে না? আচ্ছা, এটার ক্ষেত্রে আসলে যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনার মধ্যে এখনো এই জিনিসটা গড়েই ওঠে নাই যে আমি একটা ক্ষতিকর জিনিস করছি কিন্তু এটা আরেকজনের ক্ষতি হচ্ছে। সে হয়তো যখন রাস্তা দিয়ে মনের সুখে সিগারেট টানতে টানতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় কিন্তু চিন্তাও হচ্ছে না যে আমার পাশের দিয়ে যে হেঁটে যাবে তার এটাতে ক্ষতি হচ্ছে। সো এই চিন্তাটা তার মধ্যে নিয়ে আসতে হলে এই যে প্যাসিভ স্মোকিংয়ের ব্যাপারটা, যে তার পাশে আরেকজন যদি বসে থাকে তারও ক্ষতি হচ্ছে, এটা ওকেও বুঝতে হবে, যে স্মোক করছে তাকেও বুঝতে হবে। এবং সে একটা ফ্যামিলি, মনে করো সে হাজব্যান্ড, তার ওয়াইফ বা তার বাচ্চা, ওদের সামনেও যদি অনেকেই থাকে, আমি যদিও আসলে এডুকেটেড মানুষের মধ্যে অত বেশি পাই না, তবে যারা একটু গ্রামের দিকে তারা একদম ওপেনলি ফ্যামিলির সামনে স্মোক করে বা একদম ওপেনভাবে স্মোক করে, তাদের ক্ষেত্রে এই ধারণাটা নিয়ে আসা যে এটা দুইটা জায়গায় ক্ষতি করছে। একটা হচ্ছে তাদের হেলথের ক্ষতি করছে এবং তার বাচ্চাগুলোকে উদ্বুদ্ধ করছে যে আমার বাবা যদি এত ওপেনলি স্মোক করতে পারে আমি কেন করবো না। সো এই জিনিসগুলোতে আমাদের আরও বেশি কনসেন্ট্রেট করা দরকার। এই মেসেজগুলোই মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিজের ক্ষতি থেকে বের হয়ে আসেন এবং আরেকজনের ক্ষতিও না করেন। আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে গ্রো করি নিজের মধ্যে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। কিছুদিন আগে দেখলাম সরকার এরকম একটা নিয়ম করছে, কিংবা হচ্ছে এরকম কথা বলতেছিল যে এই আপনার পাবলিক প্লেসে সিগারেট ধূমপান করা যাবে না, কিংবা হচ্ছে ধূমপান করলে হচ্ছে 2 বছরের জেল বা 5,000 টাকা জরিমানা, এরকম একটা এটা কি আসলে কোনো কার্যকরী কোনো হবে, পদক্ষেপ হবে? কার্যকরী পদক্ষেপ হবে যদি এটা অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই এটা একটা কার্যকরী পদক্ষেপ মানতেই হবে, কিন্তু মনে হয় না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অ্যাপ্লাই করা যাবে। কারণ হচ্ছে আমাদের আসলে এখানে স্মোকিংয়ের পরিমাণটা এতই বেশি এবং যারা আইনটা অ্যাপ্লাই করবে তারাই হয়তো স্মোকার। সো আসলে বাংলাদেশে আরও স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো উচিত, আরও চিন্তাভাবনা করে পলিসি মেকিং করা দরকার। কারণ হচ্ছে আমি যাদেরকে দিয়ে আইনটা করব তারা স্মোকিং করছে কিনা এটা আগে আমাদের দেখতে হবে, এবং এইখান থেকে আরও সহজভাবে, যেমন একটা খুব সুন্দর একটা টেকনোলজি আমি দেখছি যে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ যেটা চলছে। সো একটা জায়গায় তো সবসময় মানুষ থাকবে না, সো ওই জিনিসটাও যে ওপেন প্লেসে সিগারেট বন্ধ করার জন্য আমরা যদি এই ধরনের এআই নিউ টেকনোলজির কোনো হেল্প নিই, আমার মনে হয় এটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ইমপ্লিকেট হবে এবং আমাদের লং টাইম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারব। তবে মনে হয় আমাদের মানুষদের প্রচুর সচেতন হতে হবে, মানুষদেরকে, নয়তো এর থেকে মুক্ত পাওয়া খুবই টাফ। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সেট আপ আমার আসলে ভালো লেগেছে, আজকে এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং পডকাস্ট এমন একটা মিডিয়া আমার কাছে মনে হয় যে এখানে মাধ্যমে আমরা যদি ভালো কিছু মেসেজ মানুষের থ্রুতে পৌঁছাতে পারি তাহলে সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ ইউজ হবে। সো আমার আবারও ধন্যবাদ যে আমাকে এখানে আনার জন্য এবং আমাকে গেস্ট হিসেবে এখানে নিয়ে আসার জন্য।